এক গর্ভবতী যুবতী মুম্বাইয়ের ঠিক মাঝখানে একটি উঁচু ভবনের ছাদে দাঁড়িয়েছিল। পথচারীরা চিৎকার করে উঠল, সবাই ঘাবড়ে গেল। সবাই ভাবল সে লাফ দেবে, কিন্তু ঠিক জীবন আর মৃত্যুর সেই মুহূর্তে একজন লোক তাকে পিছন দিকে টেনে নিতে দৌড়ে এলো। সে আর কেউ নয়, একজন প্রাক্তন বিখ্যাত সিইও, যে তার সবকিছু হারিয়েছিল। কিন্তু আপনি কি বিশ্বাস করবেন, সেই একটি টানে একটি এমন মর্মান্তিক রহস্য উন্মোচিত হল, যা শুধু তাকে নয়, পুরো সোশ্যাল মিডিয়াকে স্তব্ধ করে দিল। আসলে সেই মেয়েটি কে ছিল? একজন সিইও একজন অপরিচিতকে বাঁচাতে নিজের পুরো খ্যাতি কেন বাজি রাখল? আর এর পিছনের সত্যটি মানুষকে চমকে দেওয়ার চেয়েও বেশি কাঁদিয়ে দিয়েছিল। মুম্বাইয়ে তখন ভারী বৃষ্টি হচ্ছিল। আকাশগঙ্গা টাওয়ারের ৪০ তলায় কাঁচের জানলা দিয়ে তীব্র বাতাস ধাক্কা খাচ্ছিল, যা একটি ঠান্ডা লম্বা শীষের মতো আওয়াজ করছিল। বৃষ্টির তির্যক ফোঁটা নিচের শহরকে সাদা করে দিয়েছিল। ছাদে এক যুবতী চুপচাপ দাঁড়িয়েছিল। তার সাদা পোশাক তার শরীরে সাথে সেটে গিয়েছিল এবং সে তার পেট ধরে রেখেছিল। প্রিয়া কাঁপছিল। এটা বোঝা যাচ্ছিল না যে ঠান্ডায় না ভয়ে। ৫ মাস আগে সে হাজারো মানুষের প্রশংসা পাওয়া এক রাজকুমারী ছিল, মেহেরা গ্রুপের চেয়ারম্যানের একমাত্র মেয়ে, যাকে মিডিয়া ব্যবসার রাজকুমারী বলত। আর এখন সে শুধু এক পরিত্যক্ত মেয়ে, যাকে সোশ্যাল মিডিয়া দোষী সাব্যস্ত করেছে, যাকে তার নিজের বাবা প্রত্যাখ্যান করেছেন। টিনের ছাদে বৃষ্টির আওয়াজ এমন মনে হচ্ছিল যেন কেউ তাকে উপহাস করছে। প্রিয়া নিচে জলভরা রাস্তা দেখল। গাড়ির আলো তার চোখে রক্তের দাগের মতো ছড়িয়ে পড়ছিল। তার পকেটে ফোন ভাইব্রেট হল। স্ক্রিনে মা লেখা ছিল। সে সেটির দিকে তাকালো। তার আঙুল কাঁপছিল, কিন্তু তারপর সে ফোন বন্ধ করে দিল। এই প্রথম নয় যে লতাজি ফোন করেছেন, কিন্তু এই প্রথম যে প্রিয়ার শোনার প্রয়োজন মনে হল না। তার মায়ের কণ্ঠস্বর সবসময় কোমল, দুর্বল হতো, যেন তিনি কিছু বলতে চান কিন্তু সাহস পান না। এই মুহূর্তে সান্ত্বনার সব শব্দই অর্থহীন হয়ে গেল। সে তার চোখ বন্ধ করল, তার মুখ আকাশের দিকে তুলল। বৃষ্টি সরাসরি তার মুখে পড়ছিল। সে ফিসফিস করে স্বীকার করল, আমাকে ক্ষমা করে দাও মা, আমি ক্লান্ত। পিছন থেকে বাতাসের মধ্যে একজন মানুষের কর্কশ এবং শান্ত কণ্ঠস্বর এলো, লাফ দিও না। প্রিয়া চমকে পিছনে ঘুরল। প্রায় ৩০ বছর বয়সের এক ভিজা মানুষ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার মুখ পাতলা ছিল, চোখের নিচে কালো দাগ ছিল, কিন্তু তার দৃষ্টি খুব তীক্ষ্ণ, শান্ত এবং দৃঢ় ছিল। তুমি কে? সে জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর কর্কশ ছিল। তাতে কিছু যায় আসে না। সে আরও এক কদম বাড়ালো। তার কণ্ঠস্বর গভীর ছিল। ফ্যাক্ট হলো, তুমি কিনারের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছো। তুমি বুঝবে না, আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। পুরো পৃথিবী আমাকে ছুঁড়ে ফেলেছে। আমার নিজের বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমার পেটে যে বাচ্চাটি আছে, সে বাঁচার যোগ্য নয়। তোমার কথাগুলো পরিচিত লাগছে। সে দুঃখের সাথে হাসল, কারণ সেও এক সময় ঠিক এই কথাটিই বলেছিল। সে বিভ্রান্তিতে ভ্রু কুচকাল। সেও এক সময় এত উঁচু জায়গায় দাঁড়িয়েছিল, এমন এক বৃষ্টিতে। সে পলক না ফেলে তাকে দেখল। সে ভেবেছিল যে লাফ দিলে সব শেষ হয়ে যাবে, কিন্তু পরে বাঁচা মরে যাওয়ার চেয়েও বেশি কঠিন মনে হল। সে হেসে উঠল, এক তিক্ত ভাঙা হাসি। তুমি জানো কি পুরো পৃথিবীর দ্বারা ঘৃণা পাওয়ার অনুভূতি কেমন হয়? যখন তোমাকে বলা হয় বদমেজাজি মেয়ে, মরার যোগ্য, পরিবারের জন্য অপমান। আমি একসময় আমার বাবার গর্ব ছিলাম, এখন আমি এক কলঙ্ক। সে সংক্ষিপ্ত উত্তর দিল, আমি জানি, আমিও একসময় গর্ব ছিলাম। আমাকে প্রতারক, ব্যর্থ, দয়নীয় বলা হয়েছিল। আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেল, বন্ধুরা মুখ ফিরিয়ে নিল, আর আমি এখনও এখানে আছি। সে চুপ হয়ে গেল। বৃষ্টি তখনও তাদের দুজনের ওপর ঝরছিল। নিচের তলা থেকে আসা আলো ঠান্ডা বৃষ্টির মধ্যে মুহূর্তের জন্য তার মুখকে উষ্ণ করে তুলল। তোমার নাম কি? অর্জুন। তুমি কি কাজ করো? এখন আমি কম্পিউটার ঠিক করি, ছোটখাটো সফটওয়্যার লিখি। আর আগে? সে ফ্যাকাশে হাসল। লোকে আমাকে সিইও বলতো। সে তার দিকে তাকালো। তার চোখ অবিশ্বাস আর বিশ্বাসের মধ্যে দুলছিল। তুমি এখানে কেন? আমি সামনের কমিউনিটি বিল্ডিংয়ে থাকি। কখনো কখনো বৃষ্টি শোনার জন্য ছাদে বসি। আজ তোমাকে দেখলাম। তুমি আমাকে কেন বাঁচাচ্ছ? আমি তো তোমাকে চিনিও না। চেনার প্রয়োজন নেই। অর্জুন আরও এক কদম বাড়ালো। তার কণ্ঠস্বর আরও গভীর হয়ে গেল। আমি তোমাকে বাঁচাচ্ছি না। আমি শুধু চাই তুমি সেই পথটি না বেছে নাও যা আমি একসময় বেছেছিলাম। কারণ আমি জানি, তুমি যদি বেঁচে থাকো, একদিন তুমি জানতে পারবে যে তোমাকে কেন থামতে হলো। প্রিয়া আধ পা পিছাল।
ভেজা টাইলসে তার পা পিছলে গেল। একটি ছোট চিৎকার বের হল। সে তার ভারসাম্য হারালো এবং তার শরীর কিনারের বাইরে ঝুঁকে গেল। অর্জুন দ্রুত এগিয়ে এলো। ঠিক সময়ে তার কবজি ধরল এবং তারা দুজনেই মেঝেতে পড়ে গেল। ধাতুর তীক্ষ্ণ আওয়াজ হল। সে হাঁপাচ্ছিল, তার শরীর কাঁপছিল। তার হাত তার কবজিকে এমন জোরে ধরেছিল যে দুজনেরই ব্যথা হচ্ছিল। বৃষ্টি তখনও পড়ছিল। সে কেঁদে উঠল। তুমি পাগল। তুমি জানো কি তুমি কাকে বাঁচিয়েছ? এমন একজন মানুষ যে বাঁচার যোগ্য নয়। আমার জানার দরকার নেই যে তুমি কে, কিন্তু আমি একটা জিনিস জানি, সে বলল। তার চোখ তখনও আকাশের দিকে দেখছিল। কারো অন্যের ভুলের জন্য মরা উচিত নয়। তারা দুজনে এভাবেই চুপচাপ বসে থাকল। বৃষ্টির আওয়াজ ধীরে ধীরে কমে গেল। শুধু ভারী শ্বাসের আওয়াজ বাকি ছিল। প্রিয়া আস্তে করে বলল, আমি শুধু কিছুক্ষণ চুপ থাকতে চেয়েছিলাম। সবাই বলে আমি খারাপ, নষ্ট। আমি শুধু চেয়েছিলাম সব আওয়াজ যেন চলে যায়। চুপ থাকলে মানুষ চলে যায় না, অর্জুন ধীরে ধীরে জবাব দিল। তাতে শুধু তুমি সেই লোকেদের শুনতে পাও না যারা তোমাকে টেনে নামাতে চায়। সে তাকে দেখার জন্য মাথা তুলল। তার কপালে রক্তের দাগ ছিল, কিন্তু তার হালকা হাসি অদ্ভুতভাবে উষ্ণ ছিল। চলো নিচে। সে তার হাত বাড়াল। এখানে খুব ঠান্ডা। আমার কাছে একটু আদার চা আছে, তুমি একটু খেয়ে নাও। তারপর তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে ছেড়ে দেব। সে সেই হাতের দিকে দ্বিধা নিয়ে তাকালো। সেটি পাতলা, আঁচড়ে ভরা, কিন্তু শক্তিশালী ছিল। এমন একটি হাত যা কোনো প্রতিশ্রুতি দিচ্ছিল না, শুধু সেখানে ছিল। প্রিয়া সেটি ধরে নিল। তারা দুজনে সিঁড়ি দিয়ে নিচে নামল। বৃষ্টি তাদের পিছনে শহরের বিষণ্ণ করতালের মতো ঝরছিল। নিচে জলে ভেজা জানলা দিয়ে হলুদ আলো আসছিল। সে তাকে একটি তোয়ালে দিল। তাকে 1 কাপ গরম চা পান করালো। সে কাঁপতে কাঁপতে সেটি নিল। তুমি কিছু জিজ্ঞেস করবে না? জানতে চাও না আমি কে? প্রয়োজন নেই। প্রত্যেকের জীবনে একটা সময় আসে যখন তারা কোনো প্রশ্ন ছাড়াই শুধু চুপচাপ বসতে চায়। ধন্যবাদ, সে আস্তে করে বলল। ধন্যবাদ দরকার নেই। সে বাইরে দেখল। তোমাকে শুধু আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। কি? সেখানে ফিরে যেও না। কাল যাই হোক না কেন, ফিরে যেও না। প্রিয়া তার চোখে দেখল, শান্ত কিন্তু দৃঢ়। সে আস্তে করে মাথা নাড়াল। ঠিক আছে। বাইরে বৃষ্টি ধীরে ধীরে থামছিল। ভোরের ঘোলাটে আলো বাষ্পে ঢাকা দেয়াল ভেদ করে ভেতরে আসতে লাগল। ছোট ঘরে শুধু 2টি মানুষের নিয়মিত শ্বাসের আওয়াজ ছিল, যে মানুষগুলো একসময় নিজেদের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল। এখন একে অপরের পাশে বসেছিল, চুপচাপ কিন্তু জীবিত। এক শান্ত শুরু, কিন্তু হয়তো হতাশার শেষে তারা আশার মতো কিছু খুঁজে পেয়েছিল। অর্জুনের ঘুম ভাঙল যখন সকালের প্রথম রোদ ফাটা পর্দা দিয়ে ভেতরে এলো। সে কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকল। নিচে গলি থেকে আসা মোটরসাইকেলের আওয়াজ, নিচের বাড়ির মালিকের উঠোনে ঝাড়ু দেওয়ার আওয়াজ, ব্যালকনিতে বসা চড়ুইদের কিচিরমিচির এবং তারপর উড়ে যাওয়ার আওয়াজ শুনতে থাকল। পাশের ঘর থেকে জল পড়ার হালকা আওয়াজ এলো। কাল রাতের মেয়েটি জেগে উঠেছে। অর্জুন উঠে বসল, নিজের গলা আস্তে করে মালিশ করল। কাল রাতে পড়ে যাওয়ার ব্যথা এখনও হালকা হালকা ছিল, কপালে ফোলা ছিল, কিন্তু বেশি না। অর্জুন তার ছোট ভাড়া ঘরটি দেখল। পুরনো প্রযুক্তির পোস্টারগুলি ফ্যাকাশে হয়ে গিয়েছিল। পুরনো ল্যাপটপ, যাতে সে একটি ব্যক্তিগত ক্লিনিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং অ্যাপ লিখছিল। প্রযুক্তির বইয়ের স্তূপের পাশে একটি মিনি গ্যাস স্টোভ। সবকিছু সরল, শান্ত ছিল। কোনো বিখ্যাত রাজকুমারীর জন্য উপযুক্ত কিছুই ছিল না। ঘরের দরজা ছুড়ল। প্রিয়া সেখানে দাঁড়িয়েছিল। সে সেই চওড়া টি শার্টটি পরেছিল যা সে কাল রাতে তাকে দিয়েছিল। তার চুল এখনও ভেজা ছিল। সে সরাসরি তার দিকে তাকালো না এবং আস্তে করে বলল, তোমার কাছে বমি থামানোর কোনো ওষুধ আছে? অর্জুন মাথা নাড়াল। জয়ের থেকে একটি ছোট ফার্স্ট এইড কিট বের করল। তুমি ব্রেকফাস্ট করেছ? না, আমার কিছু খেতেও ইচ্ছে করছে না। আমার কাছে টোস্ট আর ঘরে তৈরি সয়া দুধ আছে। দারুণ কিছু নয়, তবে নিরাপদ। প্রিয়া হালকা হাসল। যখন থেকে সে তার সাথে দেখা করেছে, এই প্রথম। একটি ফ্যাকাশে কিন্তু সত্যি হাসি। তারা চুপচাপ খেল, টেবিলের দুপাশে। যখন সে কাশল, সে তাকে টিস্যু পেপার দিল। সে একটি দুর্বল কিন্তু দৃঢ় কণ্ঠে আস্তে করে ধন্যবাদ বলল। তুমি কি সত্যি কৌতূহলী নও? সে জিজ্ঞেস করল, তার মুখের কোণ থেকে জলের ফোঁটা মুছে। কি নিয়ে? আমার সম্পর্কে। নাম, পরিস্থিতি। আমি গর্ভবতী, ছাদ থেকে লাফ দিতে যাচ্ছিলাম, আর তারপর এক অপরিচিতের ঘরে ঘুমিয়ে গেলাম। তোমার ক্ষয় লাগল না?
ভয় লাগলে তোমাকে আবার টেনে নিতাম না। প্রিয়া মাথা নিচু করে চুপচাপ হাসল। তাহলে আমাকে বলতে দাও, আমার নাম প্রিয়া, মেহেরা গ্রুপের চেয়ারম্যানের মেয়ে। ট্যাবলয়েড আমাকে পতনশীল রাজকুমারী বলে, সোশ্যাল মিডিয়া আমাকে বদমেজাজি মেয়ে বলে। অর্জুন শুধু মাথা নাড়ালো, কোনো বিস্ময় দেখালো না। বাচ্চাটি আমার প্রাক্তন প্রেমিকের। হ্যাঁ, সে একজন গরিব ড্রামা স্কুলের ছাত্র ছিল, স্বপ্ন আর প্রতিজ্ঞা ভরা। আমার বাবা তাকে প্রথম দেখাই ঘৃণা করতেন। আর আমি বোকা ছিলাম। আমি তাকে ভালোবাসতাম, এখন শুধু নিজেকে ঘৃণা করি। অর্জুন তার গ্লাসে আরও দুধ ঢালল। সে তার দিকে তাকালো, প্রথমবারের মতো কৌতূহল নিয়ে। আর তুমি বলেছিলে তুমি কেন লাফ দিতে চেয়েছিলে? অর্জুন চেয়ারে পিছনে হেলান দিল, তার চোখ ছাদের দিকে দেখছিল। সে কিছুক্ষণ চুপ থাকল এবং তারপর এক গভীর স্থির কণ্ঠে বলল, কোম্পানির কারণে। সে আর জিজ্ঞেস করল না। সে ধীরে ধীরে বলল, যেন সে অন্য কোনো ছাদের গল্প শোনাচ্ছে। আমি একেআই কোম্পানি দিব্যদৃষ্টির সিইও ছিলাম, যা আমার সবচেয়ে ভালো বন্ধু রাকেশের সাথে একটি ছাত্রছাত্রাবাসের ঘর থেকে শুরু হয়েছিল। আমরা দিন-রাত কাজ করেছিলাম, ঋণ নিয়েছিলাম, আইডিয়া পিচ করেছিলাম, একটি স্টার্টআপ ইনকিউবেটরে জায়গা পেলাম। ৩ বছর পর আমরা $3 মিলিয়ন বিনিয়োগ পেলাম। আমরা খবরের কাগজে এলাম, ফোর্বস আন্ডার 30-তে অন্তর্ভুক্ত হলাম। তারপর কি হলো? তারপর আমাকে ঠকানো হলো। রাকেশ চুপচাপ আমার সব শেয়ার দালাল কোম্পানির মাধ্যমে বিক্রি করে দিল। 1 সপ্তাহ পর বোর্ড অফ ডিরেক্টরস আমাকে কোম্পানি থেকে বের করে দিল। আমার প্রাক্তন প্রেমিকা রাকেশের কাছে চলে গেল, এই বলে যে আমি শুধু একজন অবাস্তব স্বপ্নদ্রষ্টা ছিলাম। প্রিয়া তার শ্বাস আটকে রাখল। তুমি মামলা করনি? প্রমাণ দুর্বল ছিল। উকিল বলল যে তার সম্ভাবনা খুব কম। আমার আর সাহস ছিল না। সে তার স্বাদগুলো দেখল, শক্ত এবং পুরনো ফাটল সহ। সে একসময় একজন সফল মানুষ ছিল, এখন 30 বর্গমিটারের ঘরে ফ্রিল্যান্স সফটওয়্যার বানায়। কিন্তু তার কণ্ঠে কোনো তিক্ততা, কোনো অভিযোগ ছিল না, শুধু এমন একজন মানুষের মতো যে ক্ষতিকে জীবনের অংশ বলে মেনে নিয়েছে। তুমি এখানে কতদিন ধরে আছো? 2 বছরেরও বেশি। তোমার বাবা মা কোথায়? গ্রামে আছে, এখন ফোনও করে না। তারা লজ্জিত কারণ আমি খবরের কাগজে উল্টো দিকে এলাম। সে হাসল। যেদিন আমি কোম্পানি ছাড়লাম সেদিন থেকে আমাদের কথা হয়নি। প্রিয়ার হঠাৎ তার গলায় একটি দলা অনুভব হল। সে কখনো ভাবেনি যে তার সামনে বসে থাকা মানুষটির এমন চমৎকার অতীত ছিল। যেমন সে একসময় মঞ্চের আলোয় দাঁড়িয়েছিল, এখন এখানে একটি ঢিলেঢালা পুরুষের টি শার্টে বসে আছে, জানে না কাল কি খাবে। তুমি কি এখনও রাগে আছো? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, অবশ্যই, সে স্বীকার করল। তবে অনেক আগেই আমার মনে হলো যে প্রতিশোধ নেওয়ার জন্য বাঁচা খুব ক্লান্তিকর, তাই আমি তাদের মতো না হওয়ার জন্য বাঁচতে বেছে নিলাম। তারা দুজনে কিছুক্ষণ চুপ থাকল। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল। প্রিয়া উঠল, জানলার কাছে গেল এবং নিচে দেখতে লাগল। শহর আবার গোলমাল করতে শুরু করেছিল। গাড়ি, পাউরুটি বিক্রেতার আওয়াজ, গলিতে একে অপরকে ডাকার আওয়াজ। সে না ঘুরে বলল, আমি জানি না আমি কোথায় যাব। তোমাকে আজ কিছুই ঠিক করতে হবে না। অর্জুন উঠল এবং কেটলিতে আরও গরম জল দিল। কিন্তু তুমি চিরকাল এখানে থাকতে পারো না। আমি বলিনি তুমি চিরকাল থাকবে, তবে অন্তত ততক্ষণ থাকো যতক্ষণ তোমার শরীর ক্ষুধা আর ঠান্ডায় কাঁপতে না থাকে। তারপর চলে যেও। সে ঘুরল, তার চোখ নরম ছিল। তোমাকে আমি বিরক্ত করছি না? না, তুমি শুধু একজন মানুষ যে এইমাত্র মরেনি, আর এটা কখনো বিরক্তিকর হতে পারে না। তার মুখের কোণটা সামান্য বেঁকে গেল। হয়তো মাসখানেকের মধ্যে এই প্রথম তার এমন মনে হল না যে সে কোনো ঘৃণ্য জিনিস। সেই রাতে যখন অর্জুন তার টেবিলে কাজ করছিল, গ্রাহকের জন্য কোডের শেষ লাইনটি ঠিক করছিল, সে এক মুহূর্তের জন্য থামল। পাশের ঘরের দিকে তাকাল। ঘরে আলো ছিল, কিবোর্ডে টাইপ করার হালকা আওয়াজ আসছিল। সে কিছু লিখছিল, হয়তো একটি ডায়েরি, হয়তো একটি না পাঠানো মেসেজ। কিন্তু সে জানত যে অন্তত সে এখনও লিখতে চায়, এখনও বাঁচতে চায়, এবং এমন একজন মানুষের জন্য যে একসময় সেই সরু রেখায় দাঁড়িয়েছিল যেমন সে। এটি একটি জয় ছিল, একটি শান্ত কিন্তু স্থায়ী শুরু। তৃতীয় দিন সকালে প্রিয়া হালকা মাথা ব্যথা নিয়ে উঠল। জানলা থেকে আসা রোদ তার মুখে তীর্যকভাবে পড়ছিল, যার ফলে সে আস্তে করে তার চোখ ছোট করল। বাইরে রাস্তা থেকে গাড়ির আওয়াজ, ফেরিওয়ালার আওয়াজ, হর্নের তীক্ষ্ণ আওয়াজ, সবকিছু অদ্ভুত লাগছিল, যেন সে এক অন্য জগতে আছে, যা এখন আলো, গাউন আর শ্যাম্পেনের জায়গাগুলির সাথে সম্পর্কিত নয়। সে উঠল,
ধীরে ধীরে ছোট খাবারের টেবিলের দিকে বাড়ল, যেখানে অর্জুন বসেছিল। সে এখনও সেই গ্রে টি শার্টটি পরেছিল। তার চোখ পুরনো ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ ছিল। তার হাত মাউসে দ্রুত চলছিল। কালো করা কফির কাপ থেকে ধোঁয়া উঠছিল। তিক্ত গন্ধ ছোট ঘরে ছড়িয়ে পড়ছিল। প্রিয়া চুপচাপ জল ঢালল, এক চুমুক খেল এবং জিজ্ঞেস করল, তুমি এত সকাল থেকে কাজ করছো? একজন কঠিন জাপানি গ্রাহকের ডেডলাইন আছে, সকাল 5টা থেকে ইমেল পাঠাচ্ছে। শুনতে ক্লান্তিকর লাগে। হ্যাঁ, কিন্তু ফালতু ভাবনার চেয়ে ক্লান্ত থাকা ভালো। সে চুপ হয়ে গেল। তার হৃদয়ে একটি হালকা দীর্ঘশ্বাস উঠল। সেই বাক্যটি তার হৃদয়কে একটি হালকা ছুরির মতো ছুঁয়ে গেল। অবসর মানে নিজের স্মৃতি দিয়ে নির্যাতিত হওয়া ছিল। সে চেয়ারে বসে গেল, জানলা দিয়ে বাইরে দেখতে লাগল। গলির ওপারে বাচ্চারা ফুটপাতে হাসতে হাসতে একে অপরকে তাড়া করছিল। একজন মহিলা তারে বাচ্চার ন্যাপকিন ঝোলাচ্ছিল। এই দৃশ্য অদ্ভুতভাবে স্বাভাবিক ছিল। তার একটি অংশ হঠাৎ চাইল যে সেও যদি এমন এক স্বাভাবিক মা হতো যার কাঁধে মেহেরা উপাধির বোঝা না থাকত। অর্জুন, যদি তুমি জানতে যে আমি কে, তাহলে কি তুমি সেই রাতে আমাকে আটকাতে? অর্জুন টাইপ করা বন্ধ করে দিল এবং তার দিকে তাকালো। আমি আগে থেকেই জানি, কিন্তু তুমি জিজ্ঞেস করনি। আমার জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না। তুমি বললে তোমার নাম প্রিয়া, শ্রী মেহরার মেয়ে। খবরের কাগজে গত কয়েকদিন ধরে হট্টগোল চলছে, আমি কালা নই। সে তার ঠোঁট কুঁচকে গেল। সে চমকে গেল। তাহলে তুমি এমন আচরণ করছো কেন, যেন তুমি কিছুই জানো না? কারণ এর সাথে এই ব্যাপারটা কোনো সম্পর্ক নেই যে তোমাকে বাঁচানোর প্রয়োজন আছে কি নেই। মানুষ মানুষই থাকে, তাদের উপাধি মেহেরা হোক বা ইয়াংওয়ান। প্রিয়া চুপ হয়ে গেল। এক অদ্ভুত এবং উষ্ণতার অনুভূতি তার বুকে উঠতে লাগল। সে তার চিবুক হাতে ঠেকিয়ে অনেকক্ষণ তাকে দেখল। তুমি খুব অদ্ভুত। কেমন অদ্ভুত? আমার সাথে কেউ কখনো এভাবে কথা বলেনি। হয়তো কারণ এখন পর্যন্ত আমি শুধু সেই লোকেদের সাথেই দেখা করেছি যারা সেটাই বলে যা আমি শুনতে চাই, নাকি সেটাই যা আমার শোনার প্রয়োজন। সেই বাক্যটি তাকে থামিয়ে দিল। সে প্রতিবাদ করতে চাইল, কিন্তু কোনো কারণ খুঁজে পেল না। সে শুধু তার হাতে জলের গ্লাসের দিকে দেখতে থাকল, যেখানে তার প্রতিচ্ছবি বিকৃত এবং দুর্বলভাবে প্রতিফলিত হচ্ছিল। পুরো সকাল সে একটি ছোট নোটবুকে কিছু লিখছিল। অর্জুন জিজ্ঞেস করল না, শুধু কলমের সরসর শব্দ কিবোর্ডের শব্দের সাথে মিশে যাওয়া শুনতে থাকল। দুপুরের দিকে যখন সে আরও জল ঢালল, তখন সে মাথা তুলল। তুমি কি বিশ্বাস করো যে মানুষ পরিবর্তন হতে পারে? হ্যাঁ, কিন্তু তুমি না। আমি মনে করি মানুষ শুধু লুকায়। তুমি কার কথা বলছ, আমার বাবা না সেই লোকটা? সে ফ্যাকাশে হাসল। দুজনেই। সে বলল, তার কণ্ঠস্বর স্থির ছিল, কিন্তু তার চোখ ধীরে ধীরে লাল হয়ে গেল। আমার বাবা আমার জানা সবচেয়ে ঠান্ডা মানুষ। তার কাছে সবকিছুর কেবল দুটি মূল্য আছে, লাভ এবং সম্মান। আমি তার একমাত্র সন্তান, তাই তিনি আমাকে তার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ প্রকল্প মনে করেছেন। তিনি আমার জন্য স্কুল বেছে নিলেন, বন্ধু বেছে নিলেন, এমনকি পড়ার ক্ষেত্রেও। আমি ভাবতাম আমি খুশি। অর্জুন চুপচাপ তার ভাঙা কণ্ঠস্বর শুনতে থাকল। তারপর আমার সমীরের সাথে দেখা হলো। সে আমার কোম্পানির একটি চ্যারিটি ইভেন্টে পার্ট টাইম কাজ করছিল। লম্বা, কোমল, সবসময় আমাকে একজন সাধারণ ব্যক্তি হিসাবে দেখত, নাকি মেহরার রাজকুমারী হিসাবে। আমি বিশ্বাস করেছিলাম যে এটি সত্যিকারের ভালোবাসা। সে হাসল, কিন্তু দেখা গেল যে সে শুধু আমার মধ্যে একটি মানিব্যাগ এবং মেহরা উপাধি দেখছিল। আমি গর্ভবতী হলাম। হ্যাঁ, যখন আমি জানতে পারলাম, আমি এত কাঁপছিলাম যে ফোনও ধরতে পারছিলাম না। আমি সমীরকে ফোন করলাম, এটা ভেবে যে সে খুশি হবে, কিন্তু সে হাসল এবং বলল, তুমি সত্যিই ভালো। তারপর ফোন কেটে দিল। 2 দিন পর সে অন্য একটি মেয়ের সাথে একটি ছবি পোস্ট করল। ক্যাপশন ছিল, সত্যিকারের ভালোবাসার জন্য টাকার প্রয়োজন হয় না। পুরো স্কুলের লুকানো অর্থ বুঝে গেল। আর আমার বাবা, তিনি রেগে গেলেন। তিনি আমার ফোন ভেঙে দিলেন, আমাকে বসার ঘরে ডাকলেন। পুরো পরিবার সেখানে ছিল। তিনি আমার মা আর হাউসকিপারের সামনে বললেন, আমার কোনো মেয়ে নেই যে পরিবারের অসম্মান করে। আজ থেকে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার মা, তিনি কাঁদলেন, কিন্তু তিনি খুব দুর্বল। তিনি কখনো তার কথা টালেননি। আমি শুধু দেখলাম যে মা চুপচাপ আমার পার্সে কিছু টাকা ভরে দিলেন এবং তারপর আমার চোখ এড়িয়ে গেলেন। আমি বুঝলাম যে তিনি আমাকে ভালোবাসেন, কিন্তু তিনি ভয় পান। সে টেবিলের কিনারা শক্ত করে ধরল। তার কণ্ঠস্বর গভীর এবং কর্কশ হয়ে গেল। যখন আমি বাড়ি ছাড়লাম, আমার কাছে কেবল একটি সুটকেস, সামান্য কিছু টাকা আর বাচ্চাটি ছিল। আমি 3 দিনের জন্য একটি ঘর ভাড়া নিলাম। তারপর সাংবাদিকরা আমাকে ঘিরে ধরল।
ট্যাবলয়েড লিখল যে আমি ইচ্ছাকৃতভাবে বিয়ের জন্য চাপ দেওয়ার জন্য গর্ভধারণ করেছি, যে আমি অনেকবার গর্ভপাত করিয়েছিলাম, যে বাচ্চার কোনো বাবা নেই। তারা সব কিছু লিখল। সে হেসে উঠল। অশ্রু তার হাসির সাথে মিশে গেল, তিক্ত। আমি ভাবলাম যে যদি তারা এমনটাই বিশ্বাস করতে চায় তবে আমাকে মরে যেতে দাও, যাতে তারা খুশি হয়, যাতে আমার বাবার কম লজ্জা হয়, যাতে সমীর দেখে যে আমি সত্যিই গায়েব হয়ে গেছি। ঘর চুপ ছিল। অর্জুন কিছু বলল না, শুধু ড্রয়ার থেকে একটি টিস্যু পেপার বের করল এবং তার সামনে রাখল। এখন কি? এখন আমি জানি না, আমার যাওয়ার কোনো জায়গা নেই। তাহলে এখানেই থাকো। সে মাথা তুলল। তার চোখ বিভ্রান্ত ছিল। এখানে? সাময়িকভাবে। আমি ধনী নই, কিন্তু এই ঘরটি বেশ উষ্ণ। কারোর জন্য নিজের মনে চলতে থাকা ঝড়ের কেটে যাওয়ার অপেক্ষা করার জন্য যথেষ্ট। সে তার ঠোঁট কামড়াল। তোমাকে ভয় নেই যে লোকে ভুল বুঝবে? যদি মিডিয়া জানতে পারে তাহলে তারা কি বলবে? তারা সেটাই বলবে যা তাদের বলতে হবে। জরুরি হলো তুমি জানো যে তুমি কি করছো। সে চুপ হয়ে গেল। তার কণ্ঠস্বর গভীর কিন্তু দৃঢ় ছিল। সে অনুভব করল যে তাতে কোনো করুণা ছিল না, কেবল বুঝ ছিল। দুপুরে অর্জুনকে একজন গ্রাহকের সাথে দেখা করার জন্য বাইরে যেতে হলো। সে তাকে বলল যে যদি কেউ জিজ্ঞেস করে তবে বলে দিও যে সে একজন দূর সম্পর্কের আত্মীয় যে দেখা করতে এসেছে। সে আস্তে করে হেসে মাথা নাড়াল। যখন সে চলে গেল, সে তার পিঠকে গলিতে অদৃশ্য হতে দেখল। তার হৃদয়ে একটি অদ্ভুত এবং নিরাপদ অনুভূতি জাগল। সে টেবিলের সামনে বসল, বাড়ি ছাড়ার পর থেকে প্রথমবারের মতো নোটবুক খুলল এবং লিখল, বেটা, আজ আমাকে একজন অপরিচিত বাঁচালো। সে জিজ্ঞেস করল না আমি কে, জিজ্ঞেস করল না আমি কেন কাঁদছিলাম, শুধু একটি বাক্য বলল, লাফ দিও না। হয়তো সেই কারণেই আমি এখনও এখানে আছি, তোমাকে লেখার জন্য। সন্ধ্যায় অর্জুন একটি ছোট ফলের ব্যাগ নিয়ে ফিরল। সে সাদা ডালিম বানালো, তাতে একটু নোনতা ডিম দিল। সে ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করল। সে তাকে দেখল এবং জিজ্ঞেস করল, কাল তুমি কি করতে চাও? আমি এখনও জানি না। তাহলে এখনকার জন্য সবচেয়ে সরল কাজটা করো, পুরো ঘুম নাও, পুরো খাবার খাও। তারপর কি? তারপর ভাবব। যতক্ষণ না কেউ ঠিকভাবে দাঁড়াতে পারছে ততক্ষণ সে পপ খুঁজে নিতে পারে না। প্রিয়া তাকে অনেকক্ষণ দেখল। সংকীর্ণ ঘরে হলুদ আলো তার মুখে পড়ছিল। ক্লান্তি রেখা স্পষ্ট ছিল, কিন্তু শান্ত ছিল। সে আস্তে করে বলল, ধন্যবাদ অর্জুন। ধন্যবাদ দরকার নেই, শুধু বেঁচে থাকো, তাহলে যে কাউকে ধন্যবাদ দিতে পারো। বাইরে আবার হালকা বৃষ্টি হচ্ছিল। সে জলের প্রতিটি ফোঁটার হালকা আওয়াজে তার হৃদয়ের ধুকফুকানি স্পষ্টভাবে শুনতে পারছিল। অনেক দিন পর রাতটা এত ভয়ানক লাগল না। প্রিয়া আস্তে করে তার হাত তার পেটে রাখল, ফিসফিস করে বলল, বেটা, হয়তো আমরা আরও একটা দিন বাঁচব। অন্যদিকে টেবিলে অর্জুন চুপচাপ তার ল্যাপটপ বন্ধ করল। জানলা দিয়ে বাইরে দেখল। বৃষ্টি ঝাপসা ছিল। দুটি মানুষের প্রতিচ্ছবি প্রতিফলিত করছিল। দুজন মানুষ যারা সবকিছু হারিয়েছিল, এখন বৃষ্টির মধ্যে বসেছিল, কিন্তু তখনও উষ্ণতা অনুভব করছিল। সে আস্তে করে বলল, এত আস্তে যে কেবল সে নিজেই শুনতে পারল, ঠিক আছে, শুধু বেঁচে থাকো। 1 সপ্তাহ কেটে গেল যখন থেকে প্রিয়া অর্জুনের ভাড়াঘরে থাকছিল। প্রথম কয়েকদিন সে প্রায় একটি অস্থায়ী পরিস্থিতিতে বাঁচছিল, যেমন সে যে কোনো সময় তার জিনিসপত্র প্যাক করে চলে যেতে পারে। কিন্তু ধীরে ধীরে সেই ছোট জায়গাটি তাকে শান্ত অনুভব করাতে লাগল। সুবিধার কারণে নয়, এখানে কিছুই সুবিধাজনক ছিল না, বরং সেই অপরিচিত মানুষটির সরল দয়ার কারণে, যে তাকে হাত বাড়িয়েছিল যখন পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছিল। আজ সকালে অর্জু স্বাভাবিকের চেয়ে আগে কফি বানালো। সে তার কফির কাপ টেবিলে রাখল এবং ল্যাপটপ খুলল। সেই একই প্রোগ্রামিং, সম্পাদনা, কোটেশন পাঠানোর সিলসিলা। প্রিয়া রান্নাঘরে একটি ছোট ডালিমের পাত্র নিয়ে ব্যস্ত ছিল। সবুজ পেঁয়াজ, ভাজা চালের গন্ধে ঘর গরম হয়ে গিয়েছিল। ডিমের ডালিম, সে তার সামনে বাটি রাখতে রাখতে বলল, রেস্টুরেন্টের মতো দারুণ নয়, তবে অন্তত আমি এটা বানাতে পারি। অর্জুন ডালিমের বাটি এবং তারপর তাকে দেখল। সে একটি হালকা হাসি নিয়ে দাঁড়িয়েছিল। তার চুল সুন্দর করে বাঁধা ছিল। তার চোখ প্রথম দিনের চেয়ে বেশি উজ্জ্বল ছিল। ধন্যবাদ, সে বলল। এখন সময় এসেছে যে তুমি শুধু পাউরুটি আর সয়া দুধ খাওয়া বন্ধ করে দাও। তারা দুজনে হাসল। হাসিটা জোরে ছিল না, কিন্তু সেই নীরবতা ভাঙার জন্য যথেষ্ট ছিল, যা তার আসার দিন থেকেই তৈরি হয়ে গিয়েছিল। ব্রেকফাস্টের পর প্রিয়া তার পুরনো পার্স থেকে 4 বার ভাঁজ করা কাগজের একটি স্তূপ বের করল এবং অর্জুনকে দিল। ইন্টারনেটে পাওয়া চাকরিগুলোর তালিকা। কিন্তু মনে হচ্ছে না যে কেউ ডিগ্রিহীন, অভিজ্ঞতা ছাড়া একজন গর্ভবতী মহিলাকে চাকরি দিতে চায়।
অর্জুন কাগজগুলোর দিকে তাকালো। সব ক্যাফে, বেকারি, অনলাইন দোকান ছিল। তুমি কি পড়েছ? সে জিজ্ঞেস করল। মার্কেটিং, কিন্তু আমার বাবা আমাকে বাধ্য করেছিলেন। আমি অবহেলা করে পড়াশোনা করেছিলাম। এখন আমার কিছুই ঠিকভাবে মনে নেই। তুমি সবচেয়ে ভালো কি করো? সে এক মুহূর্ত ভাবল। লেখা। আগে আমার ব্লগ লেখা, কবিতা পোস্ট করা পছন্দ ছিল, কিন্তু এখন কে এমন একজন ব্যক্তিকে কাজে রাখবে যার নিজের নামই ইন্টারনেটে খারাপ? তোমার আসল নাম ব্যবহার করার প্রয়োজন নেই। সে তাকে দেখার জন্য মাথা তুলল। সে আরও বলল, তার কণ্ঠস্বর দৃঢ় ছিল, একটি ছদ্মনাম তৈরি করো। তুমি নিবন্ধ লেখো, আমি সেগুলো পোস্ট করতে সাহায্য করব। আমার কিছু ফ্রিল্যান্স যোগাযোগ আছে। পেমেন্ট বেশি নয়, কিন্তু বেঁচে থাকার জন্য যথেষ্ট। প্রিয়া দ্বিধায় বলল, ওদের কি বিশ্বাস হবে যে আমার মতো কেউ লিখতে পারে? লোকেদের শুধু ভালো কন্টেন্ট চাই, তারা লেখককে তা নিয়ে চিন্তা করে না। সে ধীরে ধীরে মাথা নাড়ল, যেন তার আবছা চিন্তাভাবনার মধ্যে এক ঝলক আলো এসে পড়ল। দুপুরে অর্জুন তাকে একটা ছোট ক্যাফেতে নিয়ে গেল, যেখানে তার একজন পুরনো বন্ধু ম্যানেজার ছিল। ক্যাফেতে পার্ট টাইম সাহায্যের প্রয়োজন ছিল, এমন কাউকে যে অতীত নিয়ে বেশি প্রশ্ন করবে না। তারা মালকিনের সাথে দেখা করল, একজন রোগা মহিলা যার চোখ তীক্ষ্ণ কিন্তু ঠান্ডা ছিল না। তুমি কাউন্টারে দাঁড়াতে পারবে, গ্লাস পরিষ্কার করতে পারবে, টেবিল মুছতে পারবে? তিনি জিজ্ঞাসা করলেন। প্রিয়া সামান্য কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। হ্যাঁ, পারব। খারাপ কাস্টমারদের নিয়ে কোনো সমস্যা হবে না তো? মালকিন তাকে কিছুক্ষণ দেখলেন। কত মাসের অন্তঃসত্ত্বা তুমি? 3.5 মাস। ঠিক আছে, 1 সপ্তাহের জন্য ট্রায়ালে কাজ করো, সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, বেতন ঘণ্টা হিসাবে। যদি কিছু হয় তবে অর্জুনকে বলো। প্রিয়া মাথা নিচু করে ধন্যবাদ জানালো, তার পার্সের ফিতা শক্ত করে ধরে নিল। ক্যাফে থেকে বেরোনোর সময় সে অর্জুনের হাত শক্ত করে ধরল। ধন্যবাদ, আমি ভাবিনি যে এত ভালো একটা চাকরি পেতে পারি। ভালো বা খারাপ বলে কিছু নেই, এটা শুধু একটা চাকরি। সে জবাব দিল, জরুরি হলো তুমি কোথা থেকে শুরু করছো, সেটা নয় যে তুমি কতবার পড়ে গেছো। সেই রাতে প্রিয়া সেই পুরনো ফোনটার উপর ঝুঁকেছিল, যেটা অর্জুন তাকে ধার দিয়েছিল। সে একটা ওয়েবসাইট খুলল এবং ভেঙে পড়ার পর নিজেকে ঠিক করার বিষয়ে তার প্রথম লেখাটি টাইপ করল। নিজের কোনো উল্লেখ করল না, কিন্তু প্রতিটি শব্দ ছিল রক্ত এবং অশ্রু, যা সে গত 3 মাসে গিলেছিল। সে নিজের নাম রাখল অনন্যা, একটা নতুন নাম যা বাতাসের মতো হালকা ছিল। অর্জুন শুরুর অনুচ্ছেদ পড়ল এবং মাথা নাড়ল। লেখার স্টাইল ভালো। তুমি এমনভাবে লেখো যেন তুমি অনেক যন্ত্রণা সহ্য করেছ। কারণ আমি সত্যিই সহ্য করেছি, সে আস্তে করে জবাব দিল। পরের দিন সকালে প্রিয়া তাড়াতাড়ি ক্যাফেতে পৌঁছাল। সামান্য চওড়া একটি অ্যাপ্রন, পুরনো জুতো, চুল পরিপাটি করে বাঁধা। প্রথম কয়েকদিন সে ট্রে ফেলে দিল, কাস্টমারদের বকা শুনল, কফির সুগন্ধ আর কোলাহলের মাঝে পরিষেবা দিল। কিন্তু সে হাল ছাড়ল না। প্রতি দুপুরে ভাড়া করা ঘরে ফিরে সে লিখত। তার লেখাগুলো গৃহীত হতে শুরু করল। মনোবিজ্ঞানের ওপর কিছু ফ্যান পেজে প্রকাশিত হল। সে প্রথম যে মন্তব্যটি পেয়েছিল তা ছিল, লেখককে ধন্যবাদ, আমি আমার সন্তানকে হারানোর পর প্রায় আত্মহত্যা করতে যাচ্ছিলাম। এই লেখাটা আমাকে আবার ভাবতে বাধ্য করেছে। সে সেই লাইনটা বারবার পড়ল এবং তারপর কেঁদে ফেলল। যন্ত্রণার কারণে নয়, বরং অন্ধকার দিনগুলোর একটি সিরিজের পর এই প্রথম তার মনে হলো যে সে এখনও দরকারি। একজন গর্ভবতী মহিলা যার যাওয়ার কোনো জায়গা নেই, সেও কি এখনও কারো জন্য কিছু করতে পারে? এক সন্ধ্যা যখন সে বাসন ধুচ্ছিল, তখন সে মাথা তুলে অর্জুনকে জিজ্ঞাসা করল, তোমার কি মনে হয় যে আমি দীর্ঘ দিন ধরে লেখালেখি চালিয়ে যেতে পারবো? হ্যাঁ, কিন্তু ধৈর্যের প্রয়োজন আছে। বেঁচে থাকার জন্য লেখো, বিখ্যাত হওয়ার জন্য নয়। আমাকে এখন বিখ্যাত হওয়ার দরকার নেই, আমি শুধু ভুলে যেতে চাই না। অর্জুন তাকে দেখল। তার চোখে স্পষ্ট পরিবর্তন দেখতে পেল। কোনো রাগ নেই, শুধু একটি মেয়ে যে ধ্বংসস্তূপ থেকে উঠে আসার চেষ্টা করছে। একদিন যখন তারা দুজনে রাতের খাবার খাচ্ছিল, প্রিয়ার ফোন বাজল, এক অচেনা নম্বর। সেই তস্তত করে ফোন তুলল। হ্যালো। অন্যদিকে এক মহিলার কণ্ঠস্বর এলো, প্রিয়া, আমি মা। তার হাত থেমে গেল। সে চুপ হয়ে গেল এবং তারপর কাঁপতে কাঁপতে জবাব দিল, মা, তুমি কেন ফোন করলে? তোমার বাবা হাসপাতালে আছেন। তার রক্তচাপ হঠাৎ বেড়ে গেছে। ডাক্তার বলছেন যে এটি দীর্ঘদিনের চাপের কারণে হতে পারে। তুমি আমাকে বকা দেওয়ার জন্য বা আমাকে ফিরিয়ে আনার জন্য ফোন করেছ, যাতে সবাই খুশি হয়? না, আমি ফোন করলাম কারণ আমার তোমার কথা মনে পড়ছিল এবং আমি ক্ষমা চাইছি। সেই বাক্যটি তাকে হতবাক করে দিল।
বছরের পর বছর ধরে মায়ের ছায়ায় থাকার পর সে কখনোই তার কাছে ক্ষমা চায়নি। এখন সেই মহিলা, যিনি কখনো সেই ঠান্ডা মানুষটির পিছনে কিছু না বলে দাঁড়িয়ে থাকতেন, কাঁপতে কাঁপতে দুটি শব্দ "আমি ক্ষমা চাইছি" বলছিলেন। হ্যাঁ অর্জুন, প্রিয়া কেঁদে ফেলল। সে জানত না যে তার ফিরে যাওয়া উচিত কিনা, জানত না যে সে কি সেই জায়গার মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী যেখানে তাকে অপমানে বের করে দেওয়া হয়েছিল। অর্জুন তার কাঁধে হাত রাখল এবং আস্তে করে বলল, তোমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করার দরকার নেই, কিন্তু যদি তোমার অতীত থেকে কিছু অসম্পূর্ণ থেকে যায় তবে তুমি শক্তিশালীভাবে এগিয়ে যেতে পারবে না। সেই রাতে প্রিয়া অস্থির রইল, কিন্তু পরের দিন সকালে সে খুব তাড়াতাড়ি উঠল, তার অ্যাপ্রন ভাঁজ করল, তার ফোন পকেটে রাখল এবং বাসস্টপের দিকে হেঁটে গেল। সে অর্জুনের দিকে ফিরল এবং হাসল। আমি একটা সফরে যাব, শুধু পিছনে ফিরে দেখার জন্য, ফিরে আসার জন্য নয়। সে মাথা নাড়ল। আমি অপেক্ষা করব, তোমার ফিরে আসার নয়, বরং তোমার একটি শক্তিশালী সংস্করণের ফিরে আসার। বাসটি ছোট গলি থেকে বেরিয়ে গেল। প্রিয়ার হৃদয়ে সবকিছু এখনও জট পাকানো ছিল, কিন্তু এবার সে ভাঙ্গা হৃদয় নিয়ে যাচ্ছিল না, বরং একটি নতুন বিশ্বাসের টুকরো নিয়ে যাচ্ছিল, যা প্রতিদিন বাড়ছিল। বাসটি সেই আন্তর্জাতিক হাসপাতালের গেটের সামনে থামল, যেখানে শ্রী মেহরাজ চিকিৎসা চলছিল। প্রিয়া নামার আগে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল। তার পেট বড় হয়ে গেছিল। সে আস্তে করে তার হাত সেটার উপর রাখল, যেমন নিজেকে এবং ভিতরে হালকাভাবে নড়াচড়া করা ছোট্ট জীবটিকে শান্ত করার জন্য। কেউ তাকে নিতে আসেনি, কেবল পুরনো গাছের পাতা থেকে বাতাস বইছিল এবং বাতাসে পরিচিত জীবাণুনাশকের গন্ধ ছিল। সে লম্বা করিডোর দিয়ে হেঁটে গেল। প্রতিটা পদক্ষেপ ভারী ছিল। লোকেরা তাকে দেখছিল, কেউ কেউ তাকে চিনতে পারল, কেউ ফিসফিস করছিল, সে কি প্রিয়া? ফিসফিস তার গলায় একটি গাঁট তৈরি করল, কিন্তু এবার সে মাথা নত করল না। সে সোজা চলল, ধীর গতিতে, শান্ত চোখে। হাসপাতালের ঘরের দরজার সামনে লতাজি চেয়ারে মাথা নিচু করে বসেছিলেন। যখন তিনি তার মেয়েকে দেখলেন, তখন তিনি উঠে দাঁড়ালেন। অশ্রু গড়িয়ে পড়ল। বেটা, তুমি ফিরে এসেছ? প্রিয়া আস্তে করে মাথা নাড়ল। আমি শুধু বাবার সাথে দেখা করতে এসেছি। বাবা এখনও জ্ঞান ফেরেননি। ডাক্তার বলেছেন যে গুরুতর মানসিক চাপ হয়েছে, হৃদয় দুর্বল। বাবা একটি বড় শেয়ারহোল্ডার মিটিং পার করেছিলেন এবং তারপর তোমার কথা শুনলেন। তিনি ইতস্তত করলেন, তার কণ্ঠস্বর ভেঙে গেল। তার খুব অনুশোচনা হচ্ছে, কিন্তু তিনি এটি বলার জন্য খুব অহংকারী। প্রিয়া চুপ করে রইল। সে কাচের ওপার থেকে দেখল শ্রী মেহরা সেখানে শুয়েছিলেন। তার মুখ ফ্যাকাশে ছিল, তার হাতে একটি ড্রিপ লাগানো ছিল, হার্ট মনিটর নিয়মিতভাবে জ্বলছিল। সেই মানুষটি, যিনি কখনো পুরো ব্যবসা জগৎকে ভয় দেখিয়েছিলেন, এখন একটি পাতার মতো দুর্বল এবং ছোট লাগছিল। সে জানত না যে তার দয়া করা উচিত নাকি রাগ। তুমি ঠিক আছো? লতাজি জিজ্ঞেস করলেন তার হাত ধরে। ঠিক আছে, আমি কাজ করছি, কেউ আমাকে সাহায্য করছে। খুব ভালো। সেই মানুষটি কি? প্রিয়া অবাক হল। মা জেনে গেল। কাগজে একটা ছবি ছিল, কেউ বাবাকে পাঠিয়েছিল। তিনি খুব রেগে গিয়েছিলেন। সে তার ঠোঁট কামড়াল। কিসের জন্য রাগ? কারণ আমি মরিনি? এমন কথা বলো না প্রিয়া। তিনি তার হাত শক্ত করে ধরলেন। তোমার বাবা কঠোর, কিন্তু তার হৃদয়ে তোমার জন্য অনেক ভালোবাসা আছে, শুধু তিনি এটি প্রকাশ করতে জানেন না। প্রিয়া অনেকক্ষণ ধরে তার মায়ের দিকে তাকিয়ে রইল। যদি তারা ভালোবাসত, তবে তারা আমাকে মাঝরাতে বে করে দিত না। তারা তাদের প্রতিপত্তিকে আমার চেয়ে বেশি ভালোবাসে। লতাজি হয়তো কেঁদেছিলেন, কিন্তু তারা এমনই বেটা। ক্ষমা করা হয় না কারণ তারা এর যোগ্য, বরং এই কারণে যে তোমার শান্তিতে বেঁচে থাকা দরকার। প্রিয়া আর কিছু বলল না। সে তার বাবার দিকে তাকিয়ে রইল এবং তারপর ঘুরে গেল। সে জানত যে সে এখন ক্ষমা করতে পারবে না, কিন্তু সে এটাও জানত যে যদি সে এখানে আর বেশিক্ষণ থাকত, তবে তার হৃদয়ের ক্ষত আবার চুঁইয়ে পড়া শুরু করত। যখন সে হাসপাতাল থেকে বেরিয়ে এলো, সন্ধ্যার রোদ হালকা হয়ে গেছিল। সে গেটের কাছে একটি পাথরের বেঞ্চে বসল। তার ফোন বের করল। একটি অচেনা নম্বর থেকে একটি নতুন বার্তা এলো। অনেক দেরি হয়ে গেছে, কিছুক্ষণ দেখা করো, আমার কিছু বলার আছে। সমীর। তার হাত ঠান্ডা হয়ে গেল। সে বার্তাটি মুছে ফেলতে যাচ্ছিল, কিন্তু তারপর থেমে গেল। হয়তো এখন অতীতের একটি অংশ শেষ করার সময় এসেছিল। সন্ধ্যায় সে সেই পুরনো ক্যাফেতে গেল যেখানে তাদের প্রথম ডেট হয়েছিল। সমীর আগেই বসেছিল, সাদা শার্ট, সেই একই অর্ধেক হাসি, কিন্তু এখন তার চোখে সেই হাসিটাকে প্রিয়ার কেবল ঘৃণ্য মনে হচ্ছিল।
তোমাকে এখনও আগের মতোই সুন্দর দেখাচ্ছে তাই না? সে ঠান্ডাভাবে বলল, তোমাকে ক্লান্ত লাগছে। সমীর তার পেটের দিকে তাকালো। আমি শুনেছি তুমি লেখালেখি করে জীবন চালাচ্ছ, খুব ভালো। কিন্তু তোমার কি ভয় হয় না যে লোকেরা জেনে যাবে? যদি কোনো সংবাদপত্র জানতে পারে যে প্রিয়া মেহরা এখন একটি অবৈধ সন্তানকে পালার জন্য চাকরি করছে, তবে তারা কি লিখবে? তুমি কি চাও? বেশি কিছু নয়, আমার কাছে কিছু অডিও রেকর্ডিং আছে যখন আমরা একসাথে ছিলাম। যদি কেউ সেগুলো শোনে তবে এটা খুব মজাদার হবে। সে ফিকে হাসল। শুধু আমাকে সামান্য কিছু টাকা পাঠিয়ে দাও। বা সে থামল, তার কণ্ঠস্বর মৃদু হয়ে গেল। অথবা আমার কাছে ফিরে এসো। প্রিয়ার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে উঠে দাঁড়াল। তুমি সত্যিই অসুস্থ। তোমার কি মনে হয় যে আমি এখনও সেই একই সরল মেয়ে? তোমার কি মনে হয় পুলিশ তোমার চেয়ে আমাকে বেশি বিশ্বাস করবে? সমীর তার ঠোঁট কামড়াল। আমাকে শুধু এটা অনলাইনে দিতে হবে। কয়েক মিনিটের মধ্যে তুমি আবার পুরো দেশের জন্য হাসির পাত্রী হয়ে যাবে। হঠাৎ পেছন থেকে একজন পুরুষের কণ্ঠস্বর এলো, চেষ্টা করে দেখো। অর্জুন বাইরে এলো। তার হাতে ফোন ছিল। তার চোখ স্টিলের মতো ঠান্ডা ছিল। সে অদ্ভুত বার্তাটি দেখার পর থেকে প্রিয়ার পিছু নিয়েছিল। তুমি কে? সমীর রেগে উঠে দাঁড়াল। সেই লোক যে পুলিশকে ডাকবে যদি তুমি ওকে ছোঁয়ার সাহস করো। দুজন লোক একে অপরের দিকে তাকিয়েছিল। সমীর হেসে উঠল। তোমার কি মনে হয় তুমি আমাকে ভয় দেখাতে পারবে? তারপর সে অর্জুনের কাছে জোরে ধাক্কা দেওয়ার জন্য এগিয়ে গেল। কিন্তু অর্জুন দ্রুত ছিল। সে তার কবজি ধরল, সেটাকে পিছন দিকে মুচড়ে দিল। যন্ত্রণার চিৎকার বের হল, যা শুনে আশেপাশের কিছু লোক ঘুরে তাকাল। আমাকে আর কখনো দেখো না, অর্জুন আস্তে করে বলল, কিন্তু প্রতিটি শব্দ ছুরির মতো তীক্ষ্ণ ছিল। এবং যদি তুমি কিছু ফাঁস করো তবে আমি তোমাকে আদালতে টেনে নিয়ে যাব। সে অনেক সহ্য করেছে। সমীর হাত ছাড়ানোর জন্য সংগ্রাম করল এবং তাকিয়ে রইল। তোমার কি মনে হয় তুমি হিরো? সে আবর্জনার স্তূপ ছাড়া আর কিছুই নয়। ওকে কেন বাঁচাচ্ছ? অর্জুন কোনো জবাব দিল না, শুধু চুপচাপ প্রিয়াকে ক্যাফে থেকে বাইরে নিয়ে গেল। রাস্তায় সে চুপচাপ বসেছিল। হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিল। সে আস্তে করে জিজ্ঞাসা করল, তুমি কি করে জানলে আমি সেখানে ছিলাম? তুমি যে ফোনটা ভুলে গিয়েছিলে, আমি তোমার বার্তাটা সেটাতে পড়েছিলাম। তুমি আমার পিছু নিচ্ছিলে। আমার শুধু ভয় ছিল যে তুমি আবার পালানোর পথ বেছে নেবে। সে ফিকে হাসল। আমি এখন আগের মতো দুর্বল নই, আমি জানি। কিন্তু কখনো কখনো শক্তিশালী লোকেদেরও একজন সাক্ষীর প্রয়োজন হয়। তারা দুজনেই পুরো রাস্তা চুপচাপ রইল। যখন তারা বাড়িতে পৌঁছাল, অর্জুন তার হাতে লাগা আঁচড় ধুল। প্রিয়া তাকে ব্যান্ডেজ বাঁধতে সাহায্য করল। এটা করার সময় সে আস্তে করে বলল, পরের বার এতটা ঝুঁকি নিও না। তোমার চোট লাগতে পারে, তুমি সহ্য করতে পারো, কিন্তু আমি পারব না। সে মাথা তুলল, তার চোখ লাল ছিল। যদি তোমার কিছু হয় তবে আমি জানি না আমি কিভাবে বাঁচব। সে আস্তে করে তার কাঁধে হাত রাখল। আমি মরার ইচ্ছা করিনি। তুমি ভুলে গেছ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ঝাঁপ দেব না, পালাব না, শুধু বাঁচব। সে অশ্রুর মাঝে হেসে উঠল। মাসের পর মাস পর এই প্রথম তার হাসিটা এত সত্যি ছিল যে অর্জুনের হৃদয়ে ব্যথা হল। কিছুদিন পর প্রিয়া সমীরের বিরুদ্ধে ব্ল্যাকমেল এবং হুমকি দেওয়ার জন্য পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করল। অর্জুন তার সাথে গেল, চুপচাপ পিছনে দাঁড়িয়ে রইল। বিবৃতি দেওয়ার সময় তার হাত কাঁপছিল, কিন্তু সে পুরোটাতে স্বাক্ষর করল। কর্তব্যরত কর্মকর্তা তাকে দেখলেন, আস্তে করে মাথা নাড়লেন। তুমি ঠিক করেছ, কাউকে নিজের দুর্বলতাকে অস্ত্র বানাতে দিও না। রাস্তায় সে জিজ্ঞাসা করল, তোমার কি মনে হয় এটা খুব বেশি হয়ে গেল? না, তুমি শুধু তোমার শান্তির অধিকার ফিরে নিচ্ছ। সেই রাতে প্রিয়া লিখতে বসল। সে একটা নিবন্ধ লিখল, যখন লোকেরা বলে যে তুমি বাঁচার যোগ্য নও। অনন্যা নামে লেখা এই নিবন্ধে একজন গর্ভবতী মহিলার গল্প বলা হয়েছিল, যাকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি। সে কারো নাম নিল না, কোনো অভিযোগ করল না, শুধু একজন মায়ের সাহসের কথা লিখল। লেখাটি প্রকাশিত হল। কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার শেয়ার হল। শত শত মন্তব্যে বলা হলো, আমার মনের কথা বলার জন্য ধন্যবাদ। অর্জুন পড়ার পর ফোনটা নিচে রাখল এবং তার দিকে তাকালো। তুমি এইমাত্র লোকেদের তোমার দিকে তাকানোর ধরনটা বদলে দিলে। প্রিয়া মাথা তুলল, তার চোখ জলজল করছিল। আমার তাদের দয়া চাই না, শুধু এটা চাই যে তারা বোঝে মহিলারা সাহস করে সত্যি করে বাঁচার জন্য ভুল করে না। অর্জুন হাসল এবং মাথা নাড়ল। আমি বলেছিলাম তো, লোকেরা এখনও উঠে দাঁড়াতে পারে। শুধু কাউকেই বিশ্বাস দিতে হয় যে তারা এর যোগ্য। বাইরে বৃষ্টি থেমে গেছিল। প্রিয়া জানালার কাছে দাঁড়িয়েছিল, কাছের ওপর লেগে থাকা জলের ফোঁটা দেখছিল।
যা রাতের শেষ আলোর টুকরোগুলোর মতো জ্বলজ্বল করছিল। সেই ছোট্ট ঘরের ভেতরে যে দুজন লোক প্রায় সব কিছু হারিয়েছিল, তাদের মধ্যে কিছু নতুন অঙ্কুরিত হচ্ছিল, চুপচাপ কিন্তু নিশ্চিতভাবে। যখন লোকেরা বলে যে তুমি বাঁচার যোগ্য নও, এই নিবন্ধের পর অনন্যা নামটি সোশ্যাল মিডিয়ায় মনোযোগ পেতে লাগল। কেউ জানত না সে কে, শুধু এই যে সে একজন আবেগপ্রবণ, স্পষ্টভাষী এবং বিশেষ করে ব্যথাকে ভয় না পাওয়া লেখিকা ছিল। তার প্রতিটি লেখা তার নিজের সত্যিকারের স্মৃতির একটি অংশ হতো, কিন্তু কাল্পনিক চরিত্রের সাথে চতুরতার সাথে লুকানো থাকত, যা পাঠকদের কৌতূহলী এবং সংযুক্ত অনুভব করাত। অর্জুন তাকে কিছু ব্যাকরণের ভুল ঠিক করতে সাহায্য করল, তাকে কিছু কন্টেন্ট রাইটিং সহযোগী গ্রুপে আলাপ করিয়ে দিল। উপার্জিত টাকা বেশি ছিল না, কিন্তু দুজনের জীবনযাপনের জন্য যথেষ্ট ছিল। প্রিয়া এখনও সকালে ক্যাফেতে কাজ করত, দুপুরে নিবন্ধ লিখত, সন্ধ্যায় পরিষ্কার করত, হালকা যোগা করত এবং অর্জুনের সাথে এক অন্তরঙ্গ অভ্যেসের মতো কথা বলল, যাকে কখনো সংজ্ঞায়িত করা হয়নি। এক সন্ধ্যায় একটি ইলেকট্রনিক পত্রিকার জন্য তার খসড়া পাঠানোর পর সে চেয়ারে শুয়ে পড়ল, তার চোখ আধবোঝা ছিল। আমার মনে হয় আমি এখন সুস্থ হতে শুরু করেছি, সে আস্তে করে বলল। অর্জুন, যে তার নখ কাটছিল, সে মাথা তুলল। সুস্থ মানে কি? মানে এখন আর ভয় নেই যে কাল সকালে উঠলে ডুবে যাব, মানে এখন বুকে ভারী অনুভব না করেও শ্বাস নিতে পারি, মানে এখন অতীতকে অস্ত্র না ফেলে দেখতে পারি। সে মাথা নাড়ল, তার কণ্ঠস্বর বাতাসের মতো হালকা ছিল। তুমি একটা ঢাল অতিক্রম করেছ, কিন্তু সামনে এখনও উঁচু চড়াই আছে। আমার এখন আর ভয় লাগে না, সে বলল, তার হাত পেটের উপর রেখে, যেখানে শিশুটি কখনো কখনো হালকা লাথি মারত। যতক্ষণ আমি একা হাঁটছি না। 1 সপ্তাহ পর হঠাৎ ঝড় এলো। একটি বিখ্যাত অনলাইন পত্রিকা একটি নিবন্ধ প্রকাশ করল, যেখানে দাবি করা হলো যে বেনামী লেখিকা অনন্যা আসলে মেহেরা গ্রুপের মেয়ে, যাকে অজ্ঞাত পিতার সাথে গর্ভবতী হওয়ার কারণে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। নিবন্ধে প্রিয়ার হাসপাতালের বাইরে দাঁড়ানো ছবির পাশাপাশি গত বছরের কেলেঙ্কারির কিছু পুরনো ছবি পুনরায় ব্যবহার করা হয়েছিল। এর চেয়েও খারাপ, তার প্রাক্তন প্রেমিক সমীর দ্বারা একটি বিতর্কের সময় গোপনে রেকর্ড করা একটি ভিডিও ক্লিপও দূষিতভাবে সম্পাদনা করে প্রকাশ করা হয়েছিল, যা তাকে একজন স্বার্থপর, নির্লজ্জ এবং দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি বানিয়ে দিল। প্রিয়া ক্যাফেতে ট্রে নিয়ে যাচ্ছিল, যখন একজন মহিলা কাস্টমার তার সামনে তার ফোন দেখালো, কটাক্ষ করে, এটা তুমি, তাই না? সত্যি অনন্যা? বাহ, নিজেকে ঠিক করার ওপর লেখা লেখো আর জানা গেল তুমি নিজেই ধ্বংসাত্মক। সে থেমে গেল, তার ঠোঁট শুকিয়ে গেল। সবার দৃষ্টি তার ওপর স্থির হল, যেন তার এখনও না সেরে ওঠা ক্ষতের ওপর সরাসরি আলো পড়ছিল। মালকিন বাইরে এলেন এবং তাকে রান্নাঘরে নিয়ে গেলেন। তার কণ্ঠস্বর ধীর কিন্তু গম্ভীর ছিল। তুমি কয়েকদিনের ছুটি নাও, এমন নয় যে আমি তোমাকে বিশ্বাস করি না, কিন্তু দোকানে এখন অনেক নজর আছে। প্রিয়া কোনো প্রতিবাদ ছাড়াই শুধু মাথা নাড়ল। রাস্তায় সে তার ফোন খুলল। বার্তার বন্যা এসেছিল, কিছু সমর্থক, কিছু কটাক্ষপূর্ণ, কিছু সত্য জানতে চাইছিল, কিছু তাকে উধাও হয়ে যেতে বলছিল। পরিবারের সদস্যদের থেকেও বার্তা ছিল, এমন কিছু আত্মীয় যারা আগে চুপ ছিল এখন সমালোচনা করছিল, ভেবেছিল সে শুধরে গেছে। জানা গেল যে সে এখনও অন্যদের বাঁচতে শেখানোর জন্য লেখা লিখছে। ভাড়া করা ঘরে পৌঁছে এসে মেঝেতে বসে পড়ল, কাঁদল না, শুধু চুপ করে রইল। অর্জুন তাকে কিছুক্ষণ দেখল এবং তারপর জিজ্ঞাসা করল, তুমি কি করতে চাও? আমি জানি না, সে একজন হারানো মানুষের মতো জবাব দিল। আমি শুধু আশা করিনি যে অতীত এত তাড়াতাড়ি আমার পিছু নেবে। তাহলে তুমি আবার পালানোর পরিকল্পনা করছো? সে তার দিকে ফিরল। তোমার কি মনে হয় আমি যথেষ্ট ক্লান্ত হইনি? না। আমার মনে হয় তুমি এখনও যথেষ্ট শক্তিশালী হওনি। সেই বাক্যটি তাকে স্তব্ধ করে দিল। সে তাকে সান্ত্বনা দিল না, তাকে সেই স্বস্তি দিল না যা সে আশা করছিল, বরং তাকে আবার কিনারায় ঠেলে দিল। কিন্তু এইবার এটা আলাদা ছিল। সে আর একটা শব্দে ভেঙে পড়ার মতো প্রিয়া ছিল না। তাকে শুধু সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দরকার ছিল। সেই রাতে সে জেগে রইল, প্রতিটি মন্তব্য, প্রতিটি বার্তা পড়তে লাগল। তারপর সে তার ল্যাপটপ খুলল এবং একটি নতুন নিবন্ধ লিখল, সত্যি আমি কে। নিবন্ধে সে তার পুরো অতীত বলল, কোনো আড়াল না করে, কোনো অভিযোগ না করে। সে পরিত্যক্ত হওয়া, তার খ্যাতি ধূলিসাৎ হওয়া, ছাদের কিনারায় ঠেলে দেওয়া হওয়া সম্পর্কে বলল। সে শূন্য থেকে তার সুস্থ হয়ে ওঠার যাত্রা সম্পর্কে বলল। সেই মানুষটির সম্পর্কে বলল যে তার প্রেমিক ছিল না, কিন্তু সবসময় তার পাশে ছিল। সেই অনাগত শিশুটির সম্পর্কে বলল যে পৃথিবীর কঠোর শব্দ সহ্য করেছিল। নিবন্ধের শেষে সে লিখল, যদি কেউ মনে করে যে আমি বাঁচার যোগ্য নই, তবে তাদের ভাবতে দাও।
কিন্তু আমি বাঁচার যোগ্য নই, সেটা অন্যের কাছ থেকে স্বীকৃতি চাওয়ার জন্য বাঁচছি না। আমি সেই লোকেদের তিরস্কারপূর্ণ হাসিতে মরে যেতে অস্বীকার করার জন্য বাঁচছি, যারা আমাকে কখনো জানত না। লেখাটি তার নিজস্ব ব্যক্তিগত পেজে পোস্ট করা হলো, অনন্যা নামে নয়, বরং প্রিয়ার নামে, সেই ব্যক্তি যে পড়ে গিয়েছিল এবং এখন উঠে দাঁড়াচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার শেয়ার হলো। ডজনখানেক নিবন্ধ ঘটনাটির আবার বিশ্লেষণ করল। কেউ কেউ তার পক্ষ নিল, কেউ কেউ এখনও কটাক্ষ করছিল, কিন্তু এবার সে মুখ ফিরিয়ে নিল না। সে একটি সোশ্যাল মিডিয়া চ্যানেলে লাইভ স্ট্রিমে দেখা দিল, সরাসরি জবাব দিল, আমার কারও দয়া চাই না। আমি শুধু আশা করি যে লোকেরা সেই মহিলাদের বিচার করা বন্ধ করবে যারা একা চলার সাহস করে। সাক্ষাৎকারের পর অর্জুন তাকে অন্য চোখে দেখল, চিন্তা নয় বরং গর্ব। তুমি আর সেই ছাদের উপরকার মেয়ে কি নও, সে বলল। না, সে হালকা হাসির সাথে জবাব দিল। এখন আমি জানি যে সেই ছাদ শেষ করার জায়গা ছিল না, বরং একটি নতুন পথ দেখার জায়গা ছিল। সে 1 সপ্তাহ পর ক্যাফেতে ফিরল। মালকিন তাকে অ্যাপ্রাণ ফিরিয়ে দিলেন, বেশি কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। তোমার অতীত নিয়ে আমার মাথা ব্যথা নেই, যতক্ষণ তুমি সততার সাথে কাজ করো। এক দুপুরে যখন সে টেবিল মুছছিল, একটি অল্প বয়সী মেয়ে ইতস্তত করে তার কাছে এলো। প্রিয়া দিদি, আমি আপনার লেখাটা পড়েছি, সেই লেখার কারণে আমি গর্ভপাত করাইনি। প্রিয়া হতবাক হয়ে গেল। সেই মেয়েটি তার হাত শক্ত করে ধরল, তার চোখে জল ছিল। আমাকেও পরিবার বের করে দিয়েছিল, আমার প্রেমিক ছেড়ে দিয়েছিল, আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম, কিন্তু আপনি লিখেছিলেন, নিজের শেষ অন্যদের পছন্দ হতে দিও না। আমার সেই বাক্যটা সবসময় মনে ছিল। প্রিয়া সেই মেয়েটিকে জড়িয়ে ধরল, প্রথমবারের মতো তার নিজের অশ্রু ঝরতে অনুভব করল। যন্ত্রণার কারণে নয়, বরং এটা জেনে যে সে কিছু অর্থপূর্ণ কাজ করছে। সেই রাতে সে এবং অর্জুন ভাড়া করা ঘরের বারান্দায় বসেছিল। হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু ঠান্ডা ছিল না। সে তার মাথা তার কাঁধে রাখল, আস্তে করে ফিসফিস করে বলল, আমাকে না ছাড়ার জন্য ধন্যবাদ। সে হাসল এবং তার হাত ধরল। তুমি কি জানো কি জিনিস লোকেদের সবচেয়ে বেশি বাঁচার যোগ্য করে তোলে? কি? এটা জানা যে পড়ে যাওয়ার পরেও কেউ তোমাকে তোলার জন্য হাত বাড়াতে প্রস্তুত আছে, এবং তুমি নিজেও অন্য কাউকে তুলতে পারো। সে মাথা নাড়ল, তার চোখ মিটমিটে রাতের আকাশের দিকে ছিল। বছরের পর বছর ধরে এই প্রথম তার আগামীকাল আসার ভয় ছিল না, কারণ সে জানত যে আগামীকাল তার নিজস্ব। মুম্বাইয়ে বর্ষা অপ্রত্যাশিতভাবে এলো। বজ্রপাতের সাথে এমনভাবে বৃষ্টি হচ্ছিল যেন আকাশও না বলা দুঃখে ভরা ছিল। প্রিয়া ভাড়া করা ঘরের জানালার কাছে বসেছিল, তার হাতে আদার চায়ের কাপ ছিল। তার চোখ চুপচাপ নিচে বৃষ্টিতে ভেজা গাড়িগুলোর দিকে দেখছিল। তার পেট গোল হয়ে গেছিল, প্রতিটা পদক্ষেপ ধীর এবং ভারী হয়ে গেছিল। শিশুটি লাথি মারতে শিখেছিল, কখনো কখনো তাকে মাঝরাতে চমকে দিত, কিন্তু ক্লান্ত বোধ করার বদলে তার মনে হচ্ছিল যে সে বাঁচছে, সত্যি বাঁচছে। সেই সকালে যখন সে আল্ট্রাসাউন্ডের জন্য বাড়ি থেকে বের হলো, তখন সে গলির সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখল। একজন লোক বাইরে বের হলো, লম্বা, রোগা, সাদা শার্ট, ক্লান্ত মুখ। তিনি শ্রী মেহরা ছিলেন। প্রিয়া হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে ধীরে ধীরে তার পার্সের ফিতা শক্ত করল। তিনি তাকে দেখলেন। তার চোখে মিশ্র অনুভূতি ছিল, অনুশোচনা, দয়া এবং কিছুটা লজ্জার মতো। বাবা তোমার সাথে দেখা করতে চান। তার কণ্ঠস্বর কর্কশ হয়ে গেছিল। সে কোনো জবাব দিল না, শুধু ঘুরে গেল, গলির শেষ প্রান্তের দিকে দ্রুত হাঁটতে লাগল। কিন্তু তিনি হাল ছাড়লেন না। তার চামড়ার জুতো রাস্তায় জমা বৃষ্টির জলে নোংরা হয়ে গেল। শুধু কয়েক মিনিট প্রিয়া। সে থামল, একটি লম্বা শ্বাস নিল এবং তারপর ঘুরল। তার চোখে কোনো রাগ ছিল না, কিন্তু কোনো নরমতাও ছিল না। আপনার আমার সাথে কথা বলার জন্য সারা জীবন ছিল, কিন্তু আপনি ঠিক সেই মুহূর্তটা বেছে নিলেন যখন আমি আমার সন্তানকে জন্ম দিতে চলেছি। তিনি চুপ হয়ে গেলেন। আমি জানি যে আমি ভুল ছিলাম। ভুল? সে ফ্যাকাশে হাসল। আপনি ভুল ছিলেন যখন আপনি আপনার খ্যাতিকে আপনার নিজের মেয়ের ওপর বেছে নিলেন, যখন আপনি আমাকে মাঝরাতে বাড়ি থেকে বের করে দিলেন কারণ আমি গর্ভপাত করাতে অস্বীকার করলাম, তখন আপনি ভুল ছিলেন। যখন আপনারা 1 বছর ধরে একবারও জানতে চাইলেন না যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি, তারা কোনো কথা বলতে পারল না। প্রিয়া তাদের দিকে তাকালো। সেই মানুষটি যিনি একসময় মিডিয়ায় ক্ষমতাবান ছিলেন, যাকে একসময় অনেকে প্রশংসা করত, এখন কাঁপছিলেন, মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিলেন সেই মেয়ের সামনে যাকে তিনি একদিন প্রত্যাখ্যান করেছিলেন। আপনারা এখানে কি করতে এসেছেন? তার কণ্ঠস্বর নরম হল, কিন্তু তার চোখ তখনও শীতল ছিল। আপনারা কি চান আমি ফিরে যাই?
আপনারা কি আমাকে লুকিয়ে রাখতে চান যাতে ডুবে যাওয়া মেহেরা নামটা রক্ষা পায়, নাকি শুধু নিজেদের বিবেককে শান্ত করতে এসেছেন? আমি কোম্পানির জন্য আসিনি, তিনি দ্রুত বললেন। তোমার মায়ের চাপে নয়, আমি এসেছি কারণ আমার তোমার কথা মনে পড়ছিল। হঠাৎ পরিবেশ অদ্ভুত শান্ত হয়ে গেল। প্রিয়া সেই চোখের দিকে তাকালো, যে চোখ তাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছিল, আর এক মুহূর্তের জন্য সে সত্যিটা দেখতে পেল। তারা খুব বুড়ো হয়ে গেছেন, শুধু বয়সের কারণে নয়, অপরাধবোধের কারণেও। আমার আপনার ক্ষমা বা ক্ষতিপূরণ কোনোটারই দরকার নেই, প্রিয়া বলল। আমার শুধু একটা জিনিস চাই। কি? শ্রী মেহরা তাড়াতাড়ি জিজ্ঞেস করলেন। আমাকে আমার জীবন নিজের মতো করে বাঁচতে দিন। আমাকে সেই বাড়িতে টেনে নেওয়ার চেষ্টা করবেন না যেখানে ভালোবাসা বাধ্যতার বিনিময়ে কিনতে হয়। যদি আপনি সত্যিই বাবা হতে চান, তাহলে চুপচাপ পেছনে দাঁড়াতে শিখুন। চোখের জলে ভেজা চোখে শ্রী মেহরা মাথা নাড়লেন। আমি তাই করব। শুধু তুমি একবার আমাকে বাবা বলো, বাবা। প্রিয়া ঘুরে দাঁড়ালো, কিছু বলল না, কিন্তু তার হৃদয়ের ভেতরে একটা গিঁট ঘুরে গেল। এটা সম্পূর্ণ ক্ষমা ছিল না, কিন্তু এটা ছিল দুটি মানুষের মধ্যে একটি নতুন কথোপকথনের শুরু, যারা একসময় নিজেদের সম্পর্কের মধ্যেই একে অপরের কাছে অচেনা ছিল। প্রিয়ার সন্তানের জন্ম প্রত্যাশিত সময়ের আগেই হয়ে গেল। এক রাতে যখন সে পরিষ্কার পরিচ্ছন্নতা করছিল, হঠাৎ তার পেটে তীব্র ব্যথা শুরু হল। ঘাম ঝরছিল, যেন সে গোসল করেছে। অর্জুন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। তার মুখ দুশ্চিন্তায় সাদা হয়ে গিয়েছিল। সাহস রাখো, আমি এখানেই আছি। সে প্রিয়ার হাত শক্ত করে ধরল। যখন ডাক্তাররা তাকে লেবার রুমে নিয়ে যাচ্ছিলেন, চিৎকার, হার্টবিটের মনিটরের শব্দ, সবকিছু মিলে এক ভয়ানক সঙ্গীতের মতো লাগছিল। প্রিয়া ঠোঁট কামড়ে ধরল। ব্যথার প্রতিটি ঢেউ তার শরীরকে ছিন্ন ভিন্ন করছিল। সে এর আগে কখনো জীবন আর মৃত্যুর মাঝখানের জগতের এত কাছাকাছি অনুভব করেনি, কিন্তু সে নিজেকে এত শক্তিশালীও কখনো অনুভব করেনি। প্রায় ৩ ঘণ্টা সংগ্রামের পর একটি শিশুর কান্নার শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ল। সে কান্না আর হাসির মাঝখানে জ্ঞান হারাল। যখন তার জ্ঞান ফিরল, অর্জুন বিছানার পাশে বসেছিল। তার হাতে একটি ছোট জিভ, তোয়ালেতে মোড়ানো। সে শিশুটিকে কাছে এনে বলল, একটি মেয়ে হয়েছে, তুমি জানো, সে ঠিক তোমার মতো দেখতে। প্রিয়া শিশুটিকে কোলে তুলে নিল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে ছোট্ট মুখটি দেখল, বন্ধ চোখ, ছোট ঠোঁট, আর তার হৃদয় এক অদ্ভুত অনুভূতিতে ভরে গেল, নিঃশর্ত ভালোবাসা। কিছুক্ষণ পর ঘরের দরজা খুলল। তিনি ছিলেন শ্রী মেহরা। তিনি ভেতরে এলেন, তার হাতে একটি ছোট ফুলের তোড়া, চোখ ইতস্তত করছিল। তুমি ঠিক আছো? প্রিয়া মাথা নাড়ল। তিনি কাছে এলেন এবং ঘুমন্ত নাতনিকে দেখলেন। তোমরা ওর নাম কি রেখেছ? সে শিশুটির দিকে তাকালো এবং উত্তর দিল, মীরা। আমি চাই সে উজ্জ্বল হৃদয় নিয়ে বড় হোক। শ্রী মেহরা মাথা নাড়লেন, তার গলা ধরে আসছিল। খুব সুন্দর নাম। সেই ঘরের পরিবেশ এখন আর ক্ষোভের ছিল না, কোনো সংঘাত ছিল না, কেবল ৩টি প্রজন্ম ছিল। একজন বাবা যিনি নীরবে অনুতপ্ত হচ্ছিলেন, একজন নতুন মা যিনি সদ্য প্রসবের কষ্ট পেরিয়ে এসেছেন, এবং একটি নতুন জীবন যা সবেমাত্র এসেছে। অনিচ্ছাকৃতভাবে মীরা সেই আত্মাগুলোর জন্য একটি সেতু হয়ে উঠল, যারা একসময় ভেঙে গিয়েছিল। সেই সন্ধ্যায় অর্জুন দইয়ের জন্য বাইরে গেল। শ্রী মেহেরা তার মেয়ে আর নাতনির সাথে একা বসেছিলেন। একটি ফ্যাকাশে হালকা আলো তাদের মুখে পড়ছিল, যা সময় আর দীর্ঘ ক্লান্তিকর রাতের চিহ্ন বহন করছিল। আমি একজন ভালো বাবা ছিলাম না, তিনি ফিসফিস করে বললেন, কিন্তু যদি তুমি আমাকে অনুমতি দাও, আমি একজন ভালো দাদু হতে চাই। প্রিয়া তার দিকে তাকাল না, সে শুধু আস্তে আস্তে বলল, আমি নিশ্চিত নই যে আমি এখন ভালো ধারণাতে বিশ্বাস করি, কিন্তু যদি আপনি সৎ হন, তাহলে আমি আপনাকে আটকাব না। আপনি আর কখনো চলে যাবেন না, যদিও আপনি পেছনে দাঁড়িয়ে থাকেন। প্রিয়া ঘুরল এবং তাকে দীর্ঘ সময় ধরে দেখল। তারপর সে হাসল, একটি ছোট কিন্তু সত্যিকারের হাসি। তাহলে আপনার নাতনিকে কিছুক্ষণ কোলে নিয়ে শুরু করুন। শ্রী মেহেরা কাঁপতে কাঁপতে হাত বাড়ালেন। যখন শিশুটিকে তার কোলে রাখা হলো, তার হাত মৃদুভাবে কাঁপছিল, যেন তিনি তার জীবনের সবচেয়ে ভঙ্গুর জিনিসটি ধরে আছেন। সেই মুহূর্তে সমস্ত প্রতিপত্তি, পদ, অর্থ সবকিছু ছোট হয়ে গেল। প্রিয়া তাকে দেখল, সেই বাবা যাকে সে একসময় ঘৃণা করত, এখন তার নাতনিকে কোলে নিয়ে একটি শিশুর মতো হাসছে। আর সে জানত, কিছু জিনিসকে শব্দের মাধ্যমে ক্ষমা করার দরকার হয় না,
সেগুলোকে কেবল নীরবে আবার শুরু করার দরকার হয়। একটি হালকা বাতাস জানালা দিয়ে বয়ে গেল, বৃষ্টি থেমে গিয়েছিল। শহরটি একটি দীর্ঘ ঝড়ের পর আবার নিঃশ্বাস নিচ্ছিল। আর প্রিয়া, যে 1 বছর আগে একটি ছাদের কিনারায় দাঁড়িয়েছিল, এখন এখানে বসেছিল, উষ্ণ আলোয় ভরা একটি ঘরে, তার শিশুকে কোলে নিয়ে, তার জীবনের একটি নতুন অধ্যায়কে স্বাগত জানাচ্ছিল, সবচেয়ে সত্যিকারের জিনিসগুলোর সাথে। মীরার জন্মের পর প্রিয়ার জীবন সম্পূর্ণ নতুন ছন্দে পাল্টে গেল। ঘুমহীন রাত, তাড়াহুড়ো করে খাওয়া খাবার, শিশুটির সামান্য জ্বর বা কারণ ছাড়াই কান্নার সময় উদ্বেগ, এই সব তাকে উপলব্ধি করালো যে মা হওয়া কোনো ভূমিকা নয়, বরং একটি ক্রমাগত চ্যালেঞ্জ ও ধৈর্যের যাত্রা। অর্জুন প্রতিদিন তার সাথে ছিল, কোনো গোলমাল ছাড়াই, কোনো চাহিদা ছাড়াই। সে মীরাকে কোলে নিত যখন প্রিয়া ক্লান্ত হয়ে যেত, টিয়া যখন খাওয়ার সময় পেত না তখন সে দই তৈরি করত, আর শিশুটি ঘুমিয়ে পড়লে মাঝরাতে তার লেখাগুলো সম্পাদনা করত। কিছুদিন প্রিয়া ঘুমের অভাবে মাথা ঘুরে উঠত, কেবল টেবিলে 1 গ্লাস সোয়া দুধ আর একটি কাগজের টুকরো দেখতে পেত। আমি মীরাকে পার্কে নিয়ে গেছি, তুমি আরও ঘুমিয়ে নাও। তাদের সম্পর্ক এভাবেই বেড়ে উঠছিল, কোনো প্রেমের প্রস্তাব ছাড়া, কোনো সংজ্ঞা ছাড়া। কিন্তু এক দুপুরে যখন তারা 3 জন পার্কে বসেছিল, অর্জুন হঠাৎ ঘুরে জিজ্ঞেস করল, যদি আমি বলি যে আমি তোমার সাথে থাকতে চাই, শুধু একজন বন্ধু হিসেবে নয়? প্রিয়া চুপ হয়ে গেল, তার চোখ পালনায় ঘুমন্ত তার মেয়েকে দেখছিল। অনেক দিন পর সে তার হৃৎস্পন্দন মিস হতে অনুভব করল। আমি একটা সম্পর্কে আসার জন্য প্রস্তুত নই। এমন নয় যে আমি তোমাকে বিশ্বাস করি না, বরং আমি এখনও নিজেকে বিশ্বাস করতে শিখছি। অর্জুন মাথা নাড়ল, তার হাসি মোটেও কৃত্রিম ছিল না। আমি অপেক্ষা করব, যত সময়ই লাগুক না কেন, শুধু তুমি আমাকে প্রতিদিন এখানে থাকার অনুমতি দাও। সেই রাতে যখন সে তার মেয়েকে জড়িয়ে ধরে শুয়েছিল, প্রিয়া কাঁদল, দুঃখের কারণে নয়, বরং এটি অনুভব করে সে ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে আসছে। অর্জুনের মতো একজন যে সবকিছু হারিয়েছিল, যে জীবনের সর্বনিম্ন স্তরে পৌঁছেছিল, তবুও তার সাথে চলার জন্য যথেষ্ট ধৈর্য আর উদারতা রাখতে পারে। হয়তো তারা একে অপরের সাথে ঠিক সেই সময়টিতে মিলিত হয়েছিল যখন তারা দুজনেই ভেঙে পড়েছিল, যাতে তারা তাদের নিজেদের টুকরোগুলোকে আবার জোড়া লাগাতে পারে। অক্টোবরের 1 সকালে অর্জুন একটি বড় স্টার্টআপ ফোরামে অংশ নেবার আমন্ত্রণ পেল, যেখানে প্রযুক্তি ক্ষেত্রে সফল ও ব্যর্থ উভয় ব্যক্তিত্বই জড়ো হয়েছিল। প্রথমে সে প্রত্যাখ্যান করার কথা ভাবল, কিন্তু প্রিয়া তার হাত ধরে বলল, তুমি আবার শুরু করতে পারো। তোমার ভয় পাবার দরকার নেই যে লোকেরা তোমাকে কিভাবে দেখবে, কারণ আমি আর মেয়ে তোমাকে সবসময় সবচেয়ে চমৎকার মানুষ হিসাবে দেখব। অর্জুন হাসল। হয়তো বহু বছর পর এই প্রথম সে আলোতে পা রাখার সাহস করল, কোনো পুরানো হীনমন্যতা ছাড়া। ফোরামটি মুম্বাইয়ের একটি বড় কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল। যখন অর্জুনের নাম ডাকা হল, পুরো হলটি এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। সেই ব্যক্তি যাকে একসময় প্রযুক্তির জিনিয়াস বলা হতো, তারপর তার নিজের সহকর্মীর দ্বারা প্রতারিত হল, মিডিয়া দ্বারা কবর দেওয়া হল, এখন মঞ্চে উঠল, শান্ত পরিপক্ক চেহারা নিয়ে, কোনো ভান ছাড়া। আমি এখানে সাফল্যের গল্প শোনাতে আসিনি, সে শুরু করল। আমি এখানে ব্যর্থতা এবং বেঁচে থাকার গল্প বলতে এসেছি। সে তার তারুণ্যের ভুল, অপব্যবহার করা বিশ্বাস, সেই বেদনাদায়ক পতনের কথা বলল, যা তাকে এই ভাবতে বাধ্য করেছিল যে সে আর কখনো দাঁড়াতে পারবে না। কিন্তু তারপর সে সেই মহিলার কথা বলল, যাকে সে কাকতালীয়ভাবে বাঁচিয়েছিল যখন সে একটি ছাদে দাঁড়িয়েছিল। সেই মেয়েটি তাকে শিখিয়েছিল যে প্রতিটি পতিত মানুষের উত্থাপনকারীর দরকার হয় না, কখনো কখনো তাদের শুধু কারো সঙ্গ দরকার হয়, যাতে তারা বিশ্বাস করতে পারে যে উঠে দাঁড়ানো এর যোগ্য। বক্তৃতা পুরো হলকে উঠে দাঁড়িয়ে করতালি দিতে বাধ্য করল, সেই কাজগুলোর জন্য নয় যা সে করেছিল, বরং এই কারণে যে সে সেই কথাগুলো বলার সাহস করেছিল যা অন্যরা লুকিয়ে রাখে। ঘটনার পরে একটি প্রযুক্তি গোষ্ঠী তাকে পূর্ণ সৃজনশীল স্বাধীনতাসহ পণ্য পরিচালক হিসাবে যোগ দেবার জন্য যোগাযোগ করল। সে প্রত্যাখ্যান করল না, তবে তাড়াতাড়ি স্বীকারও করল না। সে ভাড়া করা ঘরে ফিরে এলো, প্রিয়া এবং তার মেয়েকে জড়িয়ে ধরল এবং বলল, আমি আবার শুরু করতে চাই, কিন্তু এবার আমি একা হাঁটব না। প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়ল, মনে মনে জানত যে আরও একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, কিন্তু সে আশা করেনি যে অতীত তাকে এখনও পুরোপুরি ছেড়ে যায়নি। 2 সপ্তাহ পরে সমীর, তার প্রাক্তন প্রেমিক,
হঠাৎ সেই ক্যাফেটেরিয়ার সামনে এলো যেখানে সে কাজ করত। সে একটি স্যুট পরা ছিল, তার মুখ শীর্ণ ছিল, কিন্তু তার কণ্ঠস্বর এখনও অহংকারে ভরা ছিল। আমাদের কথা বলা দরকার, প্রিয়া ঠান্ডাভাবে বলল। আমাদের মধ্যে কথা বলার মতো কিছু বাকি নেই। ওই বাচ্চাটা কি আমার? এই প্রশ্নটি তাকে এমন অনুভব করালো যেন তার উপর এক বালতি ঠান্ডা জল ঢেলে দেওয়া হয়েছে। সে সরাসরি তার চোখে তাকালো। আমি তোমার কাছে দায়িত্ব নেওয়ার জন্য ভিক্ষা করেছিলাম, তুমি আমাকে চলে যেতে বলেছিলে যে বাচ্চাটা বাঁচার যোগ্য নয়। এখন তুমি কোন অধিকারে এই প্রশ্ন করছো? সমীর মাথা নিচু করল। প্রথমবারের মতো ঘাবড়ে যাওয়া দেখাচ্ছিল। আমি ভুল ছিলাম। এখন আমার কোম্পানির তার ভাবমূর্তি পুনরুদ্ধার করা দরকার। যদি তুমি আমার সম্পর্কে ভালো কিছু বলতে রাজি হও তাহলে আমি বাচ্চার ভরণ পোষণে আর্থিক সাহায্য করব। প্রিয়া হতবাক হয়ে গেল। তুমি মনে করো যে আমি এখনও সেই অসহায় মেয়েটি? আমার তোমার টাকার দরকার নেই, না তোমার দয়ার। আমার সন্তানের এমন বাবার দরকার নেই যে তাকে শুধু নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ব্যবহার করবে। সমীর রেগে গেল, তার কণ্ঠস্বর উঁচু হল। তুমি নিজেকে কি মনে করো, একজন সিঙ্গেল মা যে ইন্টারনেটে কিছু কান্নাকাটি করা প্রবন্ধ লেখে এবং ভাবে যে সে খুব মহান? চর মারার শব্দটি ক্যাফেটেরিয়ার মাঝখানে অনুরণিত হল। প্রিয়ার নয়, ক্যাফেটারির মালিকের, যিনি নীরবে তার যাত্রা দেখেছিলেন। তুমি নির্লজ্জ হতে পারো, কিন্তু আমার দেখা সবচেয়ে শক্তিশালী মহিলাকে উপহাস করতে তাকে টেনে আনবে না। চলে যাও এখান থেকে। সমীর নীরবে চলে গেল। প্রিয়া ক্যাফেটারির মাঝখানে কাঁপছিল, কিন্তু ভয়ের কারণে নয়, বরং এটি অনুভব করে যে সে এখন একা নয়। তার কাছে এমন লোক ছিল যারা তার দুর্বলতার সময় তাকে রক্ষা করতে প্রস্তুত ছিল। সেই রাতে সে অর্জুনকে সব কিছু বলল। সে রেগে গেল না, সে দোষ দিল না, শুধু তাকে নিজের বাহুতে জড়িয়ে ধরল। আমি এখানে আছি, আর মেয়েও। কেউ আমাদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতে পারে না। প্রিয়া সেই ছোট ঘরটি দেখল, যা একসময় একটি আশ্রয় ছিল, এখন একটি বাড়ি হয়ে উঠেছিল। টেবিলে সেই লেখাগুলো ছিল যা সে একটি নতুন প্রকল্পের জন্য প্রস্তুত করছিল। একাকী মায়েদের জন্য একটি ফোরাম তৈরি করা, যেখানে তারা ভাগ করে নিতে পারে, সাহায্য করতে পারে, আর বাইরের কুসংস্কার থেকে একে অপরকে রক্ষা করতে পারে। সে জানত যে সামনের যাত্রা দীর্ঘ হবে, কিন্তু অন্তত এখন সে একা হাঁটছিল না। আর সেই প্রতিটি পদক্ষেপে সে এখন অতীত থেকে পালিয়ে যাচ্ছিল না, বরং তার মুখোমুখি হওয়ার সাহস করছিল। ডিসেম্বরে মুম্বাইতে ঠান্ডা পড়তে শুরু করল। উত্তর ভারতের মতো তীব্র ঠান্ডা নয়, কিন্তু এতটুকু যে লোকেরা ব্যস্ত জীবনের গতি কিছুটা কমিয়ে দেয়। প্রিয়া তার এবং তার মেয়ের নতুন ভাড়া করা অ্যাপার্টমেন্টে বসেছিল, তার প্রবন্ধের জন্য শেষ লাইনগুলো টাইপ করছিল। সিঙ্গেল মা হওয়া কোনো কলঙ্ক নয়, সাহসের প্রমাণ। তার পাশে মীরা সেই বাদামি টেডিবিয়ারের সাথে খেলছিল, যা অর্জুন তার প্রথম জন্মদিনে কিনে দিয়েছিল। সবকিছু সঠিক দিকে যাচ্ছিল বলে মনে হচ্ছিল। তাকে কিছু বড় মহিলা পত্রিকার জন্য একটি কলাম লেখার প্রস্তাব দেওয়া হয়েছিল। একটি স্টার্টআপের জন্য যোগাযোগ কৌশল সহযোগী হিসাবে কাজ করল, যা মায়েদের সম্প্রদায়ের উপর মনোযোগ দিত। এবং তাকে মহিলারা ভবিষ্যতের নির্মাণ করে সেমিনারে ভাগ করে নেওয়ার জন্যও আমন্ত্রণ জানানো হলো। ব্যস্ত থাকা সত্ত্বেও প্রতি সকালে ঘুম থেকে ওঠার সময় তার মনে হতো যে সে সম্পূর্ণরূপে জীবনযাপন করছে। এক সপ্তাহান্তের সকালে যখন সে মীরাকে পার্কে নিয়ে যাচ্ছিল, সে অর্জুনের কোম্পানির আইনজীবীর ফোন পেল। অন্য প্রান্তের কণ্ঠস্বর গম্ভীর ছিল। প্রিয়াজি, আমাকে আপনাকে একটি কথা বলতে হবে। পরিকল্পনা ও বিনিয়োগ বিভাগে একটি বেনামি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে অর্জুনজির বিরুদ্ধে সফটওয়্যার কপিরাইট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এটি কোম্পানিতে তার পদকে গুরুতরভাবে প্রভাবিত করবে। প্রিয়া চুপ হয়ে গেল। সেই দুপুরে অর্জুন ফোন করল। তার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়েও গভীর ছিল। আমার মনে হয় তারা আমাকে আবার টেনে নামাতে চাইছে। অভিযোগের পেছনের লোকটি আমার পুরনো অংশীদার হতে পারে, যে আমাকে প্রতারণা করেছিল। তাহলে তুমি কি করার পরিকল্পনা করছো? আমি লড়ব, কিন্তু এবার আমি একা লড়তে পারি না। সে আর কিচ্ছু বলল না। সেই রাতে সে তার মেয়েকে কোলে নিয়ে একা বসে রইল। পুরানো স্মৃতিগুলো উল্টানো চলচ্চিত্রের মতো ফিরে এলো। যেদিন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, যেদিন সে লাল চোখ নিয়ে ছাদে উঠেছিল, যেদিন সে ছোট ভাড়া করা ঘরে প্রথম লাইনগুলো লিখেছিল। বছরের পর বছর ধরে সে একা ঝড়ের মধ্যে দিয়ে যাওয়ার অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু এখন অর্জুনের তাকে দরকার ছিল, সান্ত্বনার জন্য নয়, বরং পাশে দাঁড়ানোর জন্য। পরের দিন প্রিয়া আইনজীবীর সাথে দেখা করল। সে অভিযোগের পুরো বিষয়বস্তু দেখার অনুরোধ করল। একটি বন্ধ ঘরের বৈঠকের পরে সে বাইরে এলো। তার মন গুলিয়ে গিয়েছিল। অভিযোগটিতে পুরানো সোর্স কোডের একটি অংশ অন্তর্ভুক্ত ছিল,
সেই কোড যা অর্জুন তার প্রথম স্টার্টআপের জন্য লিখেছিল, কিন্তু লেখকের নাম পরিবর্তন করা হয়েছিল। হতে পারে কেউ পুরানো সিস্টেমে প্রবেশ করেছে, ডেটা চুরি করেছে এবং এটিকে নিজের বলে দাবি করেছে, আইনজীবী বললেন। কিন্তু যদি কোনো স্পষ্ট প্রমাণ না থাকে তবে আদালতে এটি প্রমাণ করা খুব কঠিন হবে। প্রিয়া চিন্তায় পড়ে গেল। তার মনে পড়ল অর্জুন একবার বলেছিল যে সে সবসময় গুরুত্বপূর্ণ সোর্স কোডের প্রতিটি মূল সংস্করণ একটি পেশাদার অভ্যাস হিসাবে সংরক্ষণ করে। যদি তাই হয় তবে এখনও একটি সুযোগ আছে। সেই রাতে যখন মীরা ঘুমিয়েছিল, প্রিয়া নীরবে অর্জুনের কর্মস্থলে গেল। সে সেই বাহ্যিক হার্ড ড্রাইভটি খুঁজে পেল যা সে প্রায়শই ব্যবহার করত, যাতে বছর আর মাস অনুযায়ী কয়েক ডজন ফোল্ডার ছিল। অবশেষে 2019 প্রজেক্ট ফোল্ডারে সে মূল সোর্স কোডের একটি অনুলিপি পেল, যাতে নির্মাণ সময় এবং নির্মাতা হিসাবে অর্জুনের নিশ্চিতকরণের মেটাডেটা ছিল। সে স্বস্তিতে কেঁদে ফেলল। পরের দিন সকালে সেই ডকুমেন্টগুলো আইনজীবীর অফিসে নিয়ে গিয়ে পাল্টা পদক্ষেপের অনুরোধ করল। শুধু তাই নয়, সে সোশ্যাল মিডিয়ায় একটি ব্যাখ্যাত্মক নিবন্ধও পোস্ট করল, যেখানে অর্জুনের গল্প বলা হয়েছিল। কোনো জোরদার প্রতিরক্ষা নয়, কোনো কান্নাকাটি নয়, শুধু একটি শান্ত ও আবেগপূর্ণ সুরে বলা সত্য। নিবন্ধটি সঙ্গে সঙ্গে ঝড় তুলল। যে লোকেরা একসময় অর্জুনের ভক্ত ছিল তারা এখন ফিরে এলো। যে মিডিয়া চ্যানেলগুলো একসময় তাকে বদনাম করেছিল তারা এখন ভারসাম্য বজায় রাখার জন্য আবার সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করতে লাগল। কিন্তু প্রিয়া সবাইকে প্রত্যাখ্যান করল। সে বুঝতে পারল যে এটি দেখানোর সময় নয়। তাদের করতারই দরকার ছিল না, তাদের একটি ন্যায্য ফলাফলের দরকার ছিল। 1 সপ্তাহ পরে অর্জুনকে অব্যাহতি দেওয়া হলো, অভিযোগ প্রত্যাখ্যান করা হলো। এর পেছনের ব্যক্তি ছিল পুরনো সহপ্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, যে এখন আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছিল। সে অর্জুনকে নিজের মর্যাদা পুনরুদ্ধারের জন্য একটি মই হিসেবে ব্যবহার করার ইচ্ছা করেছিল, কিন্তু সে আশা করেনি যে একজন মহিলা, যে একসময় তার পাশে একটি অস্পষ্ট ছায়া ছিল, সে সবকিছু প্রকাশ করে দেবে। সেই রাতে অর্জুন প্রিয়াকে বারান্দায় নিয়ে গেল। ডিসেম্বরের ঠান্ডা মুম্বাইয়ের বাতাস তার চুলের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল। সে তাকে দীর্ঘ সময় ধরে দেখল। তুমি কি জানো, আমি ভেবেছিলাম যে আমি সেই দিন ছাদে তোমাকে বাঁচিয়েছিলাম। সে হাসল। হ্যাঁ, আর তারপর আমি তোমাকে আবার শুরু করার সুযোগ দিয়েছিলাম। অর্জুন মাথা নাড়ল। না, সত্যিটা হলো তুমি আমাকে বাঁচিয়েছিলে। তুমি আমাকে বিশ্বাস করিয়েছিলে যে আমি সবকিছুর পরেও একটি নতুন জীবনের যোগ্য। প্রিয়া চুপ হয়ে গেল। বাতাস সেই ফাটল দিয়ে বয়ে গেল যেখানে একসময় মনে হয়েছিল সবসময় একটি ক্ষত থাকবে, কিন্তু এখন সে অনুভব করছিল যে সেই ফাটলগুলো থেকে আলো ফিল্টার হয়ে আসছে, যা ভাঙা স্মৃতির অংশগুলোকেও আলোকিত করছিল। ভেতরে মীরা পালনায় নড়ে উঠল ও খিলখিল করে হেসে উঠল। তারা দুজনেই শিশুটিকে দেখল, যে সব ব্যথা, ভালোবাসা ও আশার প্রতীক ছিল। অর্জুন তার হাত ধরল। আমি আবার জিজ্ঞেস করতে চাই, এই কারণে নয় যে আমার ধৈর্যের অভাব আছে, বরং এই কারণে যে আমি বিশ্বাস করি এখন সঠিক সময়। প্রিয়া, তুমি কি আমাকে বিয়ে করবে? সে সঙ্গে সঙ্গে উত্তর দিল না, কিন্তু তার চোখ সবকিছু বলে দিল। আর যখন সে মাথা নাড়ল, অনিয়ন্ত্রিত অশ্রু গড়িয়ে পড়ল। দুঃখের অশ্রু নয়, বরং সেই ব্যক্তির অশ্রু যিনি অবশেষে সুরঙ্গের শেষে আলো দেখলেন। শান্ত মুম্বাইয়ের রাতে, যেখানে মোটরসাইকেলগুলো এখনও ঘুমহীন বুলেভার্ডে ছুটছিল, একটি ছোট অ্যাপার্টমেন্ট উষ্ণ হলুদ আলোয় জ্বলছিল। সেখানে একটি পরিবার সবেমাত্র জন্ম নিয়েছিল, অসম্পূর্ণ কিন্তু ভালোবাসায় পূর্ণ। আর আগামীকাল থেকে তারা এগিয়ে যাবে। বাতাসকে ভয় পাবে না, কারণ ফাটলগুলোই তাদের শিখিয়েছিল ঝড়ে কিভাবে দাঁড়াতে হয়। বিয়ে কোনো 5 তারা হোটেলে হয়নি, না কোনো আতশবাজি বা দামি শ্যাম্পেন ছিল। প্রিয়া আর অর্জুন একটি বাগানযুক্ত ক্যাফেতে একটি ছোট বিয়ে বেছে নিল, যেখানে জবা আর বোগেনভিলিয়ার ফুল ফুটেছিল, সাধারণ কিন্তু প্রাণবন্ত ফুল। অতিথি ছিল মাত্র 40 জন, ঘনিষ্ঠ আত্মীয়, কিছু পুরনো বন্ধু ও সহকর্মী যারা পাশে দাঁড়িয়েছিল, আর সেই ক্যাফেটেরিয়ার মালিক যেখানে প্রিয়া একসময় পার্ট টাইম কাজ করেছিল। মীরা একটি সাদা রাজকুমারী পোশাক পরেছিল, তার হাতে একটি ছোট ফুলের তোড়া ছিল, আর সে টেবিলগুলোর মাঝখানে দৌড়চ্ছিল। সে একমাত্র ফুলের মেয়ে ছিল, এবং তার মায়ের অশ্রু, ভালোবাসা আর বৃদ্ধির যাত্রার জীবন্ত প্রমাণও ছিল। প্রিয়ার বাবা শ্রী মেহরা প্রথম সারিতে বসেছিলেন। তার মুখ গম্ভীর ছিল। তিনি অনেক চিন্তাভাবনা এবং তার স্ত্রীর ক্রমাগত বোঝানোর পরে এসেছিলেন। তিনি কখনো প্রিয়াকে স্বীকার করেননি, তাকে পরিবারের জন্য একটি কলঙ্ক হিসাবে দূরে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু আজ, যখন তিনি তাকে সেই মানুষটির পাশে দাঁড়ানো দেখলেন, যিনি একসময় একজন ব্যর্থ কিন্তু সৎ ও দৃঢ়চেতা সিইও ছিলেন, তখন তিনি জানলেন যে তিনি ভুল ছিলেন। যখন প্রিয়া মঞ্চে উঠল, তার চোখ কেবল অর্জুনের ওপর ছিল না,
যে একটি উষ্ণ হাসি নিয়ে তার জন্য অপেক্ষা করছিল, বরং সেই পরিচিত মুখগুলোর ওপরও ছিল যারা তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলো পার হতে তাকে সঙ্গী দিয়েছিল। আজ একটি যাত্রার শেষ নয়, বরং আরও একটি যাত্রার শুরু। এমন একটি যাত্রা যেখানে আমি, একজন মহিলা যে বিয়ে ছাড়া গর্ভবতী হয়েছিল, যাকে ছেড়ে দেওয়া হয়েছিল, যে ভেবেছিল আমি ভালোবাসার যোগ্য নই, বিশ্বাস করার সাহস করেছি যে আমাদের প্রত্যেকের একটি বাড়ি প্রাপ্য। কোনো জোরদার করতালি ছিল না, কেবল নিচে বসা লোকেদের গালে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছিল, সেই লোকেদের যারা ভালোবাসত কিন্তু প্রকাশ্যে বলার সাহস করত না, এবং সেই পুরুষদেরও যারা ভাবত যে তারা ব্যর্থতার পরে দাঁড়াতে পারবে না। পার্টির পরে যখন অতিথিরা কমে গেল, শ্রী মেহরা তার কাছে এলেন। তিনি কিছু বললেন না, কেবল তার পকেট থেকে একটি চিঠি বের করলেন, কাঁপতে কাঁপতে তার মেয়েকে দিলেন এবং তারপর চলে গেলেন। তার চোখ অশ্রুসিক্ত ছিল। সেই রাতে প্রিয়া তার নতুন ঘরে বসেছিল, একটি ছোট বাড়িতে যেখানে তারা সবেমাত্র থাকতে এসেছিল। সে চিঠিটি খুলল। বেটি, যদি আমি সময়কে পেছনে ফিরিয়ে নিতে পারতাম, তাহলে আমি আশা করতাম যে আমার মধ্যে তোমার কথা শোনার মতো যথেষ্ট শান্তি থাকত, অহংকারকে বাবা মায়ের ভালোবাসাকে ঘোলাটে না করার মতো যথেষ্ট উদারতা থাকত। আমি ভাবতাম যে আমার সাফল্য অন্যদের নিয়ন্ত্রণ করার অধিকার দেয়, যার মধ্যে তুমিও ছিলে। কিন্তু যখন আমি তোমাকে মঞ্চে তোমার ব্যথাকে গর্বের সাথে বলতে দেখলাম, তখন আমি বুঝলাম যে তুমি বড় হয়ে গেছ, আমার কারণে নয়, বরং আমাকে ছাড়াই। আমি তোমার পোস্ট করা প্রতিটি লেখা পড়েছি, সেমিনারে তোমার বক্তৃতার ভিডিও আবার দেখেছি। তোমার প্রতিটি লাইন, তোমার প্রতিটি চাহনি আমাকে ছোট অনুভব করায়। আমাকে ক্ষমা করে দাও। যদি তুমি অনুমতি দাও, আমি মীরাকে আমার নাতনি বলতে চাই এবং তোমার জীবনে একজন সংসারক হিসেবে প্রবেশ করতে চাই। তোমাকে ভালোবাসি, তোমার বাবা। প্রিয়া চিঠিটি ভাঁজ করল, অশ্রু অবিরাম ঝরছিল। সে এখন সেই মেয়ে ছিল না যাকে ভালোবাসার জন্য ভিক্ষা করতে হতো, কিন্তু এর মানে এই নয় যে যখন ভালোবাসা ফিরে এলো সে তাকে প্রত্যাখ্যান করল, এইবার সৎ অনুতাপের রূপে। সে চিঠিটি পাশের ঘরে নিয়ে গেল, যেখানে অর্জুন মীরাকে ঘুম পাড়াচ্ছিল। যখন সে তার অশ্রুসিক্ত মুখ দেখল, সে মাথা তুলল। অন্য কিছু বলার দরকার ছিল না, সে শুধু তাকে চিঠিটি দিল এবং নীরবে তার কাঁধে মাথা রাখল। আমি সপ্তাহান্তে বাবাকে রাতের খাবারের জন্য ডাকতে চাই, এটা ঠিক আছে? এটা আমাদের বাড়ি প্রিয়া, তুমি যাকে স্বাগত জানাতে চাও সে আমাদের দুজনেরই সম্মানিত অতিথি। সময় গ্রীষ্মের বৃষ্টির মতো দ্রুত বয়ে গেল। 1 বছর পরে প্রিয়া দ্বারা প্রতিষ্ঠিত একাকী মায়েদের ফোরামটি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সূর্য নামে লঞ্চ হল। সে চেয়েছিল সবাই বুঝুক যে যদিও প্রথম সূর্য, স্বামী, আত্মীয়, আশ্রয় উধাও হয়ে যায়, একজন মা এখনও তার সন্তানের জন্য দ্বিতীয় সূর্য হতে পারে। ফোরামটি একটি ছোট অনলাইন সম্প্রদায় থেকে দ্রুত বিকশিত হল। এটি অলাভজনক সংস্থা, আইনজীবী, মনোবিজ্ঞানী এবং একাকী মহিলাদের জন্য শিক্ষা সমর্থন করার একটি কেন্দ্রে পরিণত হল। অনেকেই ধন্যবাদ বার্তা পাঠালো, এই বলে যে তারা হাল ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু তারপর প্রিয়ার গল্প পড়েছিল। সে সবার উত্তর দিতে পারত না, কিন্তু সব সময় সেই লাইনগুলো পুনরুজ্জীবিত নামক একটি আলাদা ফোল্ডারে রাখত। অর্জুন কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করার পরে তার নিজের প্রযুক্তি কোম্পানি আবার প্রতিষ্ঠা করল, কিন্তু এবার সে বাজারের পিছনে ছুটল না বা বড় আকারের তহবিল সংগ্রহ করল না। কোম্পানিটি দূরবর্তী অঞ্চলের শিশুদের জন্য শিক্ষামূলক প্রযুক্তি পণ্য বিকাশের ওপর মনোযোগ দিল, এমন কিছু যা সে এবং প্রিয়া দুজনেই বিশ্বাস করত যে এর আসল মূল্য আছে। মীরা এখন 2.5 বছরের। সে চতুর, নতুন শেখা শব্দ দিয়ে গল্প শোনাতে পছন্দ করে, বেগুনি সূর্য আঁকতে পছন্দ করে এবং যখনই ঘণ্টা বাজে দরজার দিকে ছুটে যায়, বাবা এসে গেছে, বাবা এসে গেছে। জীবন নিখুঁত নয়, এখনও এমন সময় আসে যখন অর্জুন প্রকল্পের কারণে চাপে থাকে, প্রিয়া সময়সীমার কারণে ঘুমাতে পারে না, মীরা মাঝরাতে অসুস্থ হয়ে যায়, কিন্তু তারা একে অপরের কথা শোনা, একে অপরের জন্য অপেক্ষা করা এবং সময়মতো ক্ষমা করা শিখেছে। বছরের শেষের এক সন্ধ্যায় যখন মুম্বাইতে ঠান্ডা ছিল, পুরো পরিবার ছাদে বসেছিল, যেখানে অর্জুন একসময় প্রিয়াকে জীবন আর মৃত্যুর মাঝখান থেকে বাঁচিয়েছিল। কাল সেই দিনটিকে ঠিক 3 বছর পূর্ণ হবে, সে ফিসফিস করে বলল। সে মাথা নাড়ল। 3 বছর, এমন একজন মানুষ থেকে যে প্রায় হারিয়ে গিয়েছিল, তুমি অন্যদের বেঁচে থাকার কারণ হয়ে উঠেছ। প্রিয়া হাসল এবং মীরার দিকে তাকালো, যে ক্রিস্যান্থেমাম ফুলের টবের সাথে খেলছিল। না, আমি শুধু সঠিক সময় সঠিক ব্যক্তির সাথে দেখা করেছি এবং পাল্টানো সাহস করেছি।
আমরা সবাই পাল্টে গেছি, সে উত্তর দিল, কারণ আমাদের এখন শুধু নিজেদের জন্য বাঁচতে হবে না। সে তার কাঁধে মাথা রাখল, তার মেয়ের হাত ধরল। ওপরের আকাশ খুব উজ্জ্বল ছিল না, কিন্তু ঠান্ডা বাতাসে ভরা ছিল। এমন দিন আছে যখন কোনো মহান কিছুর দরকার হয় না, শুধু একটি বাড়ির দরকার হয়, যেখানে প্রত্যেকে একটি ছোট সূর্য, যা ভালোবাসা আর সেরে ওঠা ক্ষত দিয়ে একে অপরকে আলোকিত করে। এই গল্পটি শোনার জন্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে আমাদের জানান যে আপনি এই গল্পটি ভারত থেকে শুনছেন নাকি অন্য কোথাও থেকে, এবং নিচে একটি মন্তব্য করুন। প্রতিটি লাইক, শেয়ার এবং পরামর্শ আমাদের ভবিষ্যতের ভিডিও পোস্ট করতে এবং উন্নতি করতে অনুপ্রাণিত করে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা, আপনারা সবাই কোথা থেকে আমাদের দেখছেন কমেন্টে অবশ্যই জানান। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের আপনার মতামত অবশ্যই দিন। আপনারা যেখানেই থাকুন সবসময় খুশি এবং সুরক্ষিত থাকুন, এটাই আমাদের কামনা। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে আমরা সবাই তা পড়তে ও শুনতে পারি।